একটা পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, অনেকেরই যারা উপরে কিনা তাদের হয়তো মন খারাপ যে বাজারটার কি পর্যায়ে এসেছে, আহ, ফল করছে। তো আলহামদুলিল্লাহ আমরা যারা আছি, আমাদের অনুসারী বা আমার অনুসারী যারা আছেন, আমার শিক্ষণীয় জায়গা যারা আছেন প্রতিদিনই দেখছেন, তো তারা অবশ্যই বেশ ভালো আছেন। আহ, শুরু থেকে যারা আমার সাথে আছেন, একদম লাইভ যখন শুরু করেছি তখন থেকে যারা আমার কাছে আছেন, এবং যেই জায়গাটাতে ক্লিয়ার আমি আপনাদেরকে বার্তা দিয়ে আসছি যে সাপোর্ট জোন, সাপ্লাই জোন কিভাবে তৈরি হয়, কিভাবে এন্ট্রি দিতে হয়, এক্সিট নিতে হয় কিভাবে, সেগুলো যে বিষয়গুলো জানিয়ে আসছি, সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্ট যারা আছেন তারা অবশ্যই ভালো আছেন। বাজারকে আমি যে কথা বলেছি যে গিরগিটির জায়গা, সেই জায়গা কিন্তু আপনারা জানেন যে এই বাজারের প্রতিদিনের চিত্র পরিবর্তন হয়। তো এখন সে পরিবর্তনের জায়গা থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং বুঝে শুনে বাজারের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে এবং আমাদেরকে কাজ করে যেতে হবে। ব্যবসা বাণিজ্য বলেন, যাই কিছু বলেন, উত্থান পতন থাকবে, এর ভিতর দিয়ে আমাদেরকে লড়াই করে যেতে হবে, টিকে থাকতে হবে। আপনারা জানেন যে ইন্ডেক্সের যে বিষয়টা আমি গত কয়েকদিন যাবতই বলে আসছি, যখন 1400 কোটি টাকা লেনদেন হয়েছিল একই জায়গায় ধরে রেখেছিল, ক্যান্ডেলগুলো দেখে বলেছে যে বেশি সুবিধাজনক নয়। তো সেইখান থেকে আমরা একটা সতর্কতামূলক বার্তা পেয়েছি, এবং যখন ফলিং করেছিল, বাজারটা ট্রিমেন্ডাস ফল করছিল, তখন বলেছিলাম যে কোন লেভেলটা থেকে আবার ইউটার্ন আসা উচিত। কিন্তু আমরা দেখেছি যেটা, যে আমার যে ক্যালকুলেশন ছিল 4440-45-এর ঘর থেকে ইউটার্ন আসার কথা ছিল, কিন্তু তারা একই জায়গায় 3 দিন, রবি, এটা বৃহস্পতি, বুধ, বৃহস্পতি, রবি, এই 3টা দিন একই জায়গায় রেখে সোমবারের যেই ক্যান্ডেলটা আশা করেছিলাম সেই ক্যান্ডেলটা না করে তারা আহ, যে ক্যান্ডেলটা তৈরি করেছিল, যে ইনভার্টেড হ্যামার করেছিল, এই ক্যান্ডেলটা দেখেও মোটামুটি একটু পজিটিভ নিল, তারপর আমি ক্লিয়ার ধারণা দিতে পারিনি, এই কারণে যে বলেছি যে যেমনটি আশা করেছিলাম তেমনটি হয়নি। ভেবেছিলাম যে হয়তো মঙ্গলবার দিনটা সেই ধরনের ক্যান্ডেল করে উপরে যাবে, কিন্তু মার্কেট মেকাররা বা যারা প্লেয়ার আছেন তারা আমাদেরকে সবসময় আমাদের ব্রেন গেম নিয়ে খেলার চেষ্টা করে। তো একদিন উঠিয়ে রেখে পরের দিন যখন আবার এই ক্যান্ডেলটা তৈরি করেছে, সেই দিন বুধবারে বলেছি ক্যান্ডেলটা সুবিধাজনক নয়। যার কারণে সতর্কতাভাবে বলেছি যে একটা ড্রাগন ফ্লাই বলেন বা ডোজি টাইপের ক্যান্ডেল বলেন বা এই জাতীয় ক্যান্ডেলের একটা আশা করেছিলাম, কিন্তু সেটা না করে আজকে আবারও ফল করেছে প্রায় আহ, আহ, উন- আজকের যে ফলিংটা হয়েছিল সেটা অলমোস্ট 42.41-তে হয়েছে। তো এর ভিতরে প্রত্যেকটা স্টকের, যেগুলো গতকালকে রাতেও দিয়েছিলাম আমি 15টি স্টক বাছাই যাচাই করে, আপনাদেরও ছিল আমারও ছিল, এবং আমি আপনাদেরকে বলে আসছি যে যেগুলো মার্কেটের মধ্যে তেমন একটা প্লে রোল করে না সেগুলো নিয়ে আলোচনা করলে আপনারও যেমন কোনো লাভ লাভবান হচ্ছেন না, অন্যরাও কেউ বিরক্তি বোধ করছেন। যার কারণে মার্কেট রিলেটেড যেগুলো ভালো ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার বা সব দিক থেকে কোম্পানির ভিতর সাইডটা দেখিয়ে আমি আপলোড করেছি, আপনারা দেখেছেন বেশ চমৎকার জায়গায়। আজকের এই 40-42 পয়েন্ট পতনের ভিতরেও ম্যাক্সিমাম যে অ্যানালাইসিসগুলো দিয়েছিলাম, ম্যাক্সিমাম শেয়ারগুলো, স্টকগুলো বেশ ভালো অবস্থানে আছে। মার্কেট আপ অ্যান্ড ডাউনের ভিতরে 4 আনা 8 আনা 1 টাকা এদিক সেদিক হবে, এতে কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার না। আপনি যদি সাপোর্ট জোনে কোনো স্টক কিনে থাকেন তাহলে ওই স্টকটি অবশ্যই অবশ্যই এদিক সেদিক হবে, 8 আনা 1 টাকা এদিক সেদিক হবে, কিন্তু আপনার হারানোর কোনো ভয় থাকবে না। সবসময় আমি বলি আপনাদেরকে যে মার্জিন লোন ইউজ করবেন না, ডে ট্রেডের থেকে দূরে থাকেন, এবং আরেকটা বিষয় হচ্ছে যে ডে ট্রেডের থেকে দূরে থাকেন, আরেকটা বিষয় হচ্ছে নেটিং থেকে বিরত থাকুন। এই নেটিংয়ের কারণে বাজারে অনেকটা এফেক্ট পড়ে। তো সেখান থেকে আপনাদেরকে বারবার আমি সতর্ক করেছি, এবং আরও যে জিনিসটা বলেছি যে এই যে বিভিন্ন গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ বা যেগুলো বলেন, এগুলোর কারণে কিন্তু অনেকে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, জানা সত্ত্বেও অনেকে দেখি যে ওইসব ফাঁদে পা দেন। তো আজকে দেখুন যে মার্কেটের যে জায়গাটা দেখুন, ম্যাক্সিমামই ডাউন, কারণ কিছু করার নাই, যাদের আহ, বাজারের যেই যারা আছেন, মার্কেট মেকার আছেন বা ডিএসসির আছেন, এরা এদের অযাচিত কিছু কাজকর্ম, যেগুলো লক্ষ্য করে দেখবেন যে বাজার যখন ফলিংয়ে থাকে, একদম
ম্যাসাকার করে ফেলে, তখন কিন্তু তাদের কোনো এইসব বিষয়গুলো, এই যে এনবিআর এর ঘটনা বলেন বা এই যে জরিমানার কথা বলেন বা আহ, যে নোটিশ করে বা তারা যে ধরনের সতর্কবার্তা দেয় বা জরিমানা, কোনো কিছু তাদের কথা বা তারা এগুলো তখন একদম ডাউন পতনের সময় কিন্তু তারা এই ধরনের কোনো কিছুই আওয়াজ করে না। এইখানে সবাইকে আমাদের ঐক্যবদ্ধভাবে এটার প্রতিবাদ প্রতিরোধ করতে হবে। কারণ আমরা চাই না যে একটা অর্থনৈতিক খাত বাংলাদেশের, এই বাংলাদেশের না, পৃথিবীর সব জায়গাতে পুঁজিবাজার হচ্ছে একটি দেশের শক্তিশালী অর্থনৈতিক খাত। তার দেশের যে অর্থনৈতিক চিত্রটা সেটা কিন্তু এই পুঁজিবাজারের মাধ্যমে ফুটে ওঠে। তো সেই জায়গায় তারা একটা প্লে রোল করে 1100 পয়েন্ট প্লে রোল করার পরে একদম টপ লেভেলে যেখানে একটা অবস্থান 1400 কোটি টাকার ছাড়িয়ে গেছে, সেই জায়গায় এসে যে এই যে ইচ্ছাকৃতভাবে এই মার্কেটটাকে যে উঠতে দিচ্ছে না বা মার্কেটটাকে যে তারা ঠিক রাখতে চাচ্ছে না, এটা একটা সিন্ডিকেট। সেই আমরা কি তাহলে সেই অতীতের সেই সিন্ডিকেটের কবলে এখনো আটকে আছি? কেন হবে এই ধরনের ঘটনা? বারবার কেন আমাদের সাথে এই ধরনের প্রতারণা করবে? বারবার কেন আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ক্ষতি করবে? এই জায়গা থেকে আমাদেরকে সবাইকে জোরালোভাবে আওয়াজ তুলতে হবে। কারণ এই যে যখন বাজার যখন 4,500 পয়েন্টে ছিল, তখন কেন তারা এই যে এনবিআর এর ঘটনা 50 লাখ টাকার উপরে হলে তাদেরকে জানাতে হবে, তারপরে প্রফিটের ইয়ে করতে হবে, ট্যাক্স দিতে হবে, এই ধরনের ফালতু কাজগুলো কেন একটা মার্কেটের সেন্সিটিভ মুহূর্তে সেই ধরনের পদক্ষেপ নেওয়া হয়? এইটা যে পরিকল্পিতভাবে মানুষকে নিঃস্ব করার জন্য যে এই কাজটা করে তারা, এতে কোনো সন্দেহ নাই, একদম আয়নার মতন পরিষ্কার। আপনারা দেখেছেন যে মার্কেট যতবারে পতন হয়েছে, ফল করেছে, তাদের কোনো মাথা ব্যথা নাই, চুপচাপ তারা নিরিবিলি পড়ে থাকে। কিন্তু যখন মার্কেটটা একটা সেন্সিটিভ মুডে যায়, একদম মার্কেটটা একটা ভালো প্লেসে যাওয়ার চেষ্টা করে, তখনই তাদের এই ধরনের ফালতুতামি কাজ কারবার এবং অযাচিত কাজ কারবার তারা করে মানুষকে নিঃস্ব করতেছে। তার মানে তারা দেশের শত্রু, তারা জনগণের শত্রু, তারা অর্থনীতির শত্রু। এতে কোনো সন্দেহ নাই। আপনার আমার টাকা পয়সা লুটপাট করে তারপরে এই ধরনের আচরণগুলো করে। গত এক দুই প্রিভিয়াস যেই সপ্তাহগুলো গেছে, উপরের টপ লেভেলে ধরে রেখে তারা ডেলিভারি দেওয়ার পরে আরেকটা জিনিস দেখেন, যে কোম্পানিগুলোর নামে তারা এই যে নোটিশ করে বা যা কিছু করে পদক্ষেপ নেয়, যতক্ষণ পর্যন্ত না ওই ক্রিমিনাল চক্রদের সেল কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের ইনকোয়ারি হয় না, কোনো ধরনের তদন্ত হয় না, কিছু হয় না। যখনই পাবলিক পার্টিসিপেন্ট করে ঠিক তখনই তারা এই কাজগুলো করে। তাহলে এই নিয়ন্ত্রণ সংস্থা কি করে? এই নিয়ন্ত্রণ সংস্থার কাজ কি? কাজ কি মানুষকে লুটপাট করা? কাজ কি মানুষকে ফকির করা? কাজ কি মানুষকে ধ্বংস করা? এই জিনিসটা নিয়ে আপনাদের সকলের সব জায়গা থেকে শক্তিশালী প্রতিবাদ গড়ে তোলা উচিত। কেননা আমরা বারবার যে জিনিসটা দেখে আসছি, বাজারটাকে যখনই একটা স্টেবল মার্কেটের দিকে যায় তখনই তারা এই কাজগুলো করে থাকে। তাহলে কেন এই ধরনের কাজ করবে? কেন তারা যখন বাজার 4,400 পয়েন্টে যখন ছিল, কেন তারা এই কথাগুলো বললো না? কেন তারা এই তদন্তগুলো করলো না? কেন তারা এই ডিসিশনগুলো নিল না? এনবিআর কেন এই ডিসিশনগুলো নিল না? আজ কেন তারা মার্কেট একটা 1100 পয়েন্ট প্লাস হওয়ার পরে কেন এই সিদ্ধান্তগুলোতে আসে? মানুষকে ডেকে এনে মানুষকে এই বাজারে ইনভলভ করানোর পরে কেন তারা এই ধরনের কাজগুলো করে? এর সঠিক জবাব অবশ্যই এই নিয়ন্ত্রণ সংস্থাকে দিতে হবে। আমি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আপনাদের এই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জনগণের অর্থনীতির স্বার্থে এই সুষ্ঠু তদন্ত এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা, এই নিয়ন্ত্রণ সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোরালো প্রতিবাদ জানাচ্ছি। আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা কেন এই দেশটাকে এইভাবে দাবিয়ে রাখা হয়? কেন এই দেশের মানুষের এইভাবে ক্ষতি করা হয়? যুগের পর যুগ কেন এই ধরনের অত্যাচার, জুলুম, নির্যাতন করা হয়? এর জন্য আমি আমার জায়গা থেকে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি। যেই নিয়ন্ত্রণ সংস্থা এই কাজগুলো করছে, তাদের কি পরিবার নাই? তারা কি মানুষের অভিশপ্ত জীবনযাপন করে না? তাদের মানুষের বদদোয়ার মধ্যে কি তারা পড়ে না? তারা কেন এই কাজগুলো করবে? আজকে বাজারটা একটি সুস্থ জায়গায় নেওয়ার পরে কেন এই কাজগুলো করে?
এই আবারও কি তারা চাচ্ছে যে বাজারটাকে ফলিং করানোর জন্য, তারা চাচ্ছে কি বাজারকে ক্রাশ করার জন্য? কেন এইসব উদ্যোগ এখন আসে? কেন যখন পতনের মধ্যে যখন 4,500 পয়েন্ট ছিল, কেন তারা এই উদ্যোগটা নিল না যে এখানে বিনিয়োগ করতে হলে এই নিয়ম পালন করতে হবে? কেন তারা করলো না? আজকে মানুষ অনেকেই জমি জমা বিক্রি করে, অনেকের সঞ্চয় টাকা, অনেকের কামাই করার টাকা এই বাজারে ইনভেস্ট করেছে তারা এখান থেকে কিছু বেনিফিট পাওয়ার জন্য। কেন আজকে এই ধরনের আচরণ করা হবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিরুদ্ধে? এর জোরালো প্রতিবাদ, এবং এর জন্য সবার, আমার যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছেন তারা সবাই এর প্রতিবাদ অবশ্যই যার যার অবস্থান থেকে প্রতিবাদ করবেন। এইভাবে আর কতদিন এই দেশকে পিছিয়ে রাখা হবে? এইভাবে কতদিন এই দেশটাকে ধ্বংস করা হবে? এই চক্রান্ত, এই ষড়যন্ত্রকারীদেরকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মানুষ এখানে একটা আশা জায়গা নিয়ে আসে, এখানে থেকে কিছু আর্ন করবে, এই দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধশালী করবে, এই দেশের উজ্জ্বল ভবিষ্যতের দিকে যাবে। আমাদের পার্শ্ববর্তী সিঙ্গাপুর দেখুন, মালয়েশিয়া দেখুন, বা থাইল্যান্ড দেখুন, যেই দেশগুলো আছে, মালদ্বীপ দেখুন, আজ থেকে 40-50 বছর আগে আমাদের চেয়ে দুর্বল দেশ ছিল। আজ তারা কোথায় গেছে আর আমরা কোথায় আছি? কেন এই ধরনের আচরণ করা হবে আমাদের সাথে? কেন আমরা আমাদের এই দেশের জনশক্তি, প্রবাসী ভাইরা মাথার ঘাম পায়ে ঝরিয়ে পরিবার থেকে দূরে থেকে এই যে অর্থনীতির চাকা চালাচ্ছে, কেন তাদের বিরুদ্ধে এই ধরনের অন্যায় করা হবে? কেন এই দেশের মানুষের উপরে জুলুম করা হবে? এর তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই, এবং যারা এর সাথে জড়িত তাদের পরিবার ধ্বংস হয়ে যাক, আমি এখান থেকে দোয়া করছি। মানুষকে এইভাবে আর কত বছর, বছরের পর বছর, যুগের পর যুগ কেন এই ধরনের কাজ করা হবে? সেই জায়গা থেকে আমার যেই প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আছেন, আমি আপনাদেরকে সবসময় বলে আসছি যে এই বাজারের আমি আপনাদের পক্ষে এবং আপনাদের সুরক্ষার স্বার্থে যত কিছু এই মার্কেটের যে চিত্র তুলে ধরবো, আপনারা ওদের ক্রিমিনাল যতই হোক না কেন, আমরা যদি একটু সচেতন হই, আমরা যদি একটু নিজে বিবেচনা করে একটু মার্কেটটাকে শিখে বুঝে যদি আমরা যদি এখানে ইনভেস্ট করি, আশা করি তাদের এই চক্রান্ত আমাদের কাছে ধুলির সাথে মিশে যাবে ইনশাল্লাহ। যার কারণে আমি আজকে দীর্ঘ 3 মাস যাবৎ অক্লান্ত পরিশ্রম করছি, আপনাদের সাথে নিরলস পরিশ্রম করছি, শিক্ষণীয় জায়গাটাতে রেখে, যে আপনারা যেন কখনোই যেন আপনারা বিপথে না যান, ফাঁদে না পাড়া দেন। তারপরেও অনেকেই হয়তো কিছুটা লোভের কারণে গিয়ে, অনেকে যারা নতুন আমার সাথে জয়েন করেছেন, অনেকেই দেখি যে তারা বিভিন্ন গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই গ্রুপ সেই গ্রুপ থেকে বিভিন্ন প্রতারকদের শেয়ার কিনে ধরা খেয়ে এখন কাঁদতেছেন। কিন্তু আজকে দীর্ঘ 3 মাস যাবৎ আমার প্রিয় ভাই বোনদের জন্য আমি যে অক্লান্ত পরিশ্রম করেছি, যারা আমার শুরু থেকে ছিলেন, বাজার পজিটিভের সময় বেশ ভালো করেছেন, এখনও এই ঝড় তুফানের ভিতরে আমার যেই স্টকগুলো ভালো পজিটিভ সাইন করেছি, তুলে ধরেছি, যারা ওই খান থেকে যাচাই বাছাই করে যারা ইনভেস্ট করেছেন, এখনও পর্যন্ত তারা সুরক্ষিত আছেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আরও সুরক্ষিত থাকবেন। তবে নিয়ন্ত্রণ সংস্থা যেটা চাচ্ছে সেটা যেন আমাদের বিরুদ্ধে না যায় এবং আমাদের যেন কোনো ধরনের ক্ষতি না হয়, সেদিকে অবশ্যই নিয়ন্ত্রণ সংস্থাকে লক্ষ্য রাখতে হবে। আমরা সব কিছু যাচাই বাছাই করে একটা কোম্পানির ফান্ডামেন্টাল রাইটস দেখে এবং পজিশন দেখে ন্যায্য মূল্যে, অবমূল্যায়িত শেয়ারে আমরা ইনভেস্ট করেছি। তো সেইখান থেকে যদি আমাদের কোনো ক্ষতি হয়, সেটার দায়ভার এই সরকারের হবে, এই নিয়ন্ত্রণ সংস্থার হবে। তারা কিছুদিন পরই যখন বাজারকে ম্যানুপুলেট করবে, বাজারকে যখন একটা পজিশনে আসবে, ভালো হবে, তখন এই বিনিয়োগকারীদের ক্ষতি করার জন্য তারা উঠে পড়ে লেগে থাকবে। এই ক্রিমিনালদেরকে, এই বাস্টার্ডদেরকে অবশ্যই চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। দুঃখিত, আমি গালি দিয়ে ফেলেছি, কারণ এই 17 বছর 18 বছর আমরা এগুলো দেখে আসছি, এবং বিনিয়োগকারীদেরকে কিভাবে নিঃস্ব করেছে তা আমরা দেখে আসছি। এগুলো সহ্য করার মতো না। এখানে মানুষ নিঃস্ব হয়ে গেছে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তাদের এই রুহের বদদোয়া তাদের পরিবারকে ধ্বংস করে দেখ, আমি সেই দোয়া করছি যারা আমাদের এই ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনদেরকে ক্ষতির
ক্ষতির নেশায় লিপ্ত হয়েছেন। তো যাই হোক, খুব কষ্ট থেকে, দুঃখ থেকে বলেছি। আমি ভালো আছি দেখে আমি আমার পক্ষে কথা বলবো, আমি মার্কেটের সাপাই গাইবো, এই সরকারের সাপাই গাইবো, তেমনটি নয়। আমি রাসেল এই আওয়ামী লীগ সরকারের সময় তাদের অন্যায়ের বিরুদ্ধে অনেক পোস্ট করেছি, লেখালেখি করেছি, এবং এই সরকার যখন আসছে তাদেরও শুরুতে যে ভালো কাজ করেছে প্রশংসা করেছি, তাদের যেটা খারাপ সেটা তুলে ধরেছি, এবং প্রত্যেকটি দলের ভালো খারাপের মধ্যে যেটা খারাপ লেগেছে, লুটপাটের জায়গা দেখেছি, আমি প্রতিবাদ করেছি। আমি একজন প্রতিবাদী মানুষ। আমার জায়গা থেকে আমি সবসময় এই প্রতিবাদগুলো করে আসছি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের সন্তান সন্ততির স্বার্থে। এই দেশটা আমার, এই দেশটা আপনার, এই দেশটা আমাদের সবার। আমরা, আমাদের অন্য কোনো জায়গা নাই, ঠিকানা নাই। জননেত্রী বেগম খালেদা জিয়া একটি কথা বলেছেন যে এই দেশটা আমার, এই দেশটি আমি এখানেই আছি, এখানেই মরব। এই যে একটি দেশপ্রেমের যে চিত্র তিনি তুলে ধরেছেন, কিন্তু আজকে তার দলটাই কি আজকে সেই জায়গায় আছে, রাখতে পেরেছে? পারেনি, তার দলটাই পারেনি। আমাদের দেশের একটি রত্ন ছিলেন জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার স্ত্রী এই দেশের জন্য জানপ্রাণ দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু দলের ক্রিমিনালদের কারণে আজকে এই দেশের পরিস্থিতি এটা। প্রত্যেকটা দল সেই একই কাজগুলো করে যায়। তো আমরা কেন বারবার এভাবে নির্যাতিত হব, নিপীড়িত হব? মানুষ, কত টাকার প্রয়োজন, কত কোটি টাকার প্রয়োজন, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এই দেশ থেকে ভিন দেশে নিয়ে ঘরবাড়ি বানায় কেন? তুমি তোমার দেশে সম্পদটাকে সুরক্ষা করে দেশটাকে উন্নতির শিখরে নিয়ে যাও। দুবাই, সৌদি আরবের মতো দেশ আজ থেকে 50-60 বছর, 100 বছর আগে কি ছিল আপনারা চিন্তা করে দেখেন। তারা কোথায় আর আমরা কোথায়? সেই জায়গায় শুধু এই দল বা এই রাষ্ট্রের অবকাঠামো বা রাষ্ট্রের যন্ত্রকে দোষ দিলে হবে না। আমরা ব্যক্তিগতভাবে আমাদের মানুষের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। আমরা জনগণ যদি সচেতন হই, আমরা জনগণ যদি অন্যায়ের বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়াই, আমরা যদি কোনো দলের প্রলোভনে প্রলোভিত না হই, তাহলে এই দেশ সোজা হতে বাধ্য হবে। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, রহম করুক, সেই দোয়া করছি। এখন যেই কাজগুলো তারা করছে এটা অবশ্যই ন্যাক্কারজনক কাজ। যখন মার্কেট একদম তলানিতে ছিল তখন তাদের খবর ছিল না, এখন আজকে যখন বাজারটা একটি পরিপূর্ণ জায়গায় এসেছিল, সেখানে এসে আজকে তাদের ঘুম ভাঙছে। এটা ঘুম ভাঙে নাই, এই শত্রুরা, এই ক্রিমিনালরা, এই বাস্টার্ডরা জেনে শুনে বুঝে এগুলো ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ধ্বংস করার জন্য এই কাজে লিপ্ত হয়েছে। তারা যে দেশের শত্রু, তারা যে দশের শত্রু, এটি স্পষ্ট প্রমাণিত। এখন আপনাদেরকে আমি যেই জিনিসটা বলতে চাই, বলে আসছি গত 3 মাস যাবৎ নিরলসভাবে, অক্লান্তভাবে পরিশ্রম করে আপনাদেরকে বলে আসছি যে কোনোভাবেই আপনারা এই বাজারের প্রতারকদের ফাঁদে পা দিবেন না। কিন্তু তারপরেও, বলার পরেও অনেকেই লোভে পড়ে, প্রলোভিত হয়ে, আমি দেখেছি বহুজনকে আমার এখানে এসে কথা বলছেন যে আমার এই স্টকটা দেখে দেন। যখনই বলছেন, যে স্টকের নাম বলছেন, আমি তখনই ধরে ফেলেছি আপনি মলম পার্টির হাতে ধরা পড়ছেন। সেই জায়গা থেকে বেরিয়ে আসেন। যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যত এই ধরনের গ্রুপ আছে যেখানে স্টকের এই বেচা কিনা করে এবং প্রলোভিত করে, ওইখান থেকে সরে আসেন। আপনি এই আমার এই শিক্ষার জায়গাটাতে আসেন, এসে এখান থেকে শিখেন, শিখে বিনিয়োগ করেন। দেখেন যত রকমের এনবিআর বলেন বা ডিএসসি বলেন, সিএসসি বলেন, যত কিছু চেষ্টা করুক না কেন, আপনার একটা টাকা ক্ষতি করতে পারবে কিনা দেখেন। আপনি সঠিক জায়গায় বিনিয়োগ করবেন, বাজার ঝড় তুফান যা কিছু হবে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। এই জায়গাটাতে আপনারা অবশ্যই অবশ্যই কেয়ারফুল থাকবেন। শিখেন আগে কিভাবে বিনিয়োগ করতে হয়। আপনারা ক্ষুদ্র বিনিয়োগকারী যদি সঠিক জায়গায় সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন, আজকে একটা জিনিস আপনাদেরকে, একটি চিত্র দেখাবো আমি কিছুক্ষণ পরে, যে দেখবেন যে এই ঝড়ের ভিতরে কিভাবে টিকে রয়েছে এবং কিভাবে, কেন আমি শিওর যে আপনাদের পার্টিসিপেন্টের কারণে এই জিনিসটা করতে পারে নাই। কয়েকটা শেয়ারের মধ্যেই যারা বটম লেভেলে ধরে রাখছেন, একটা দেখেন আইবিপি দেখেন, এত ঝড়ের মধ্যে ছিল, ক্লোজিং ছিল 13 টাকা 80 পয়সা, সেখান থেকে 13 টাকা 30 পয়সা, 50 পয়সা, এত মাইলের ভিতরে ঝড়ের মধ্যে ছিল। কিন্তু আবার কিছু কিছু শেয়ার দেখেন আজকে কি চিত্র করে ফেলেছে।
এই যে ক্যাপসিকাম বা এই যে একটা কি শেয়ার আছে এই যে মিউচুয়াল ফান্ডের, দেখেন বামে হোল্ড, প্রাইম ফাইন্যান্স বামে হোল্ড, এই পিএলএফ কালকে ডাইনে হোল্ড করছে, আজকে বামে হোল্ড করে দিয়েছে। এগুলো মানে এগুলোর কোনো বেসলেস শেয়ারে আপনারা ইনভেস্ট করছেন, বিভিন্ন প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন। এই যে একমি ল্যাব দেখেন, একমি ল্যাব কেন পড়ছে? এই একমি ল্যাব 15 টাকা থেকে আমরা আলোচনা করে আসছি না, এই 15 টাকা থেকে কত গেল, 18 টাকা 90 পয়সা পর্যন্ত উঠছে। আর কি প্রফিট দিবে? তাহলে আপনারা কেন ওইসব জায়গায় যান? এই যে এক ভাই বলছেন যে কেডিএস, দেখেন কেডিএস আজকে ঝড় তুফানের মধ্যে কেডিএস এর অবস্থান দেখেন, আপনার স্টকটি দেখেন আপনি আজকে 42-43 পয়েন্টের মধ্যেও সে অবস্থানটা কোথায় ধরে রেখেছে। হয়তো বা এটা 47-50 পর্যন্ত নামতে পারে, 80 পর্যন্ত নামতে পারে, তারপরও আপনাদের ভয় নাই। কেউ এখান থেকে মানে কোনোভাবে যারা বটম সাইডে কিনে নিয়েছেন কেউ সেল দিবেন না, যত ঝড় তুফান আসুক কেউ সেল দিবেন না। আপনার স্টক, আপনি মার্জিন লোন করেন নাই, আপনি ডে ট্রেডার না, আপনি নেটিং করেন নাই, সুতরাং আপনি আপনার শেয়ার বাজার যেদিকে যাক আপনার শেয়ার আপনি হাতছাড়া করবেন না। হাতছাড়া করছেন তো আপনি শেষ। কারণ বাজার যত রকমেরই করুক, তারা যত মেকানিজম করুক, আপনি আপনার জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে যদি সচেতন থাকি, ঠিক থাকি, তারা কিছুই করতে পারবে না। এখন আপনি যদি এই যে ধরেন টিআইটিএল এর কথা, টিআইএলআইএল এর কথা বলি, এই শেয়ারটা যদি আপনি এই লেভেল থেকে কিনে থাকেন, এই যে 93, 94, 95 কিনে থেকে যদি আপনি ধৈর্য ধরে বসে থাকেন, তাহলে আপনার এই ধৈর্যের কি মূল্য আছে? আপনি যদি 58 টাকা 55 টাকা যদি কিনতেন, তখন বলতে পারতেন যে যা হোক আমি দেখবো। কিন্তু আপনি যদি 94-95 টাকার মধ্যে কিনে বলেন, মলম পার্টি বলছে এটা আরও 200 টাকা যাবে, তখন আপনি যদি মলম পার্টি থেকে কিনে থাকেন, তাহলে আপনার শেয়ারটা পড়লে আপনার ধৈর্যের ওই ধৈর্যের কী দাম আছে? কোনো দাম নাই। কেন মার্কেট পড়ে? এর জন্য আপনারা ক্ষুদ্র বিনিয়োগকারী যারা প্রলোভিত হন, লোভী হন, তারা দায়ী আছেন। এককভাবে শুধু নিয়ন্ত্রণ সংস্থাকেও আমি দায়ী করছি না। আপনার শেয়ারটা যদি স্ট্রং জায়গা আপনি ইনভেস্ট করে থাকেন, এইটাকে তারা যত উপরে যাবে আপনি তাদের সাথে গিয়ে আপনি তাদেরকে ধরিয়ে দেবেন। আপনি কেন এই জায়গাতে কিনতে যাবেন? আপনার জন্য তো বটম সাইডটা আছে, সাপোর্ট জোন সাইডটা আছে, স্ট্রং বেস জায়গাটা আছে। তাহলে আপনি যদি উপরে কিনে থাকেন, তাহলে আপনার কেন আপনি কিভাবে আপনি প্রতিবাদ করবেন? আপনার প্রতিবাদের ভাষাই থাকবে না তখন। তো বলবে আপনাকে এখানে কিনতে বলছে কে? সেই জায়গা থেকে বেরিয়ে আসেন। আপনারা ক্ষুদ্র বিনিয়োগকারী যদি বেরিয়ে আসতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, এই বাজারে কেউ ম্যানিপুলেট করতে পারবে না, কেউ আপনাকে হারাতে পারবে না, কেউ আপনাকে ঠকাতে পারবে না। এই জিনিসটা আপনাদের ভিতরেও, যারা আমার নতুন পার্টিসিপেন্ট আছেন, তারা এই জিনিসগুলো মাথায় রেখে এবং এই জিনিসগুলো শিক্ষা নিয়ে, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আপনারা এগুলো থেকে অবশ্যই শিক্ষা নিয়ে ভবিষ্যতে আপনারা যেন এই ভুলগুলো না করেন, সেই জন্য আমি বারবার সচেতন করে আসছি। মার্কেট শিখুন, মার্কেট বুঝুন, মার্কেট বুঝে ইনভেস্ট করুন, এবং কিভাবে এই স্টপ লস দিতে হয় সেই জিনিসটাও। এই যে রবির কথা একজনে বলছেন, রবি আমি বলেছি যে এটা 29 টাকা পার না করা পর্যন্ত, 30 টাকার উপরে ক্লোজ না দেওয়া পর্যন্ত সে ধরে রাখতে পারবে না, এবং তাকে অবশ্যই বেশ কিছুদিন হোল্ডিং থাকতে হবে। চেষ্টা করেছে বাজারের এই যে ফাইজলামি কারেকশন এগুলোর কারণে, এই জরিমানার কারণে শেয়ারটাই ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এখন স্টপ লস দিবেন কখন বলে এটা নিয়ে একটা বিশাল লেখাও লিখেছি, যে স্টপ লস যদি দেখেন যে 30 টাকার নিচে 29, 60, 70-এর দিকে বা 70-এর নিচে চলে যায়, আপনি স্টপ লস দিতে পারেন, সেটা আপনার নিজ দায়িত্বে করবেন। আপনি যদি 30 টাকা কিনে থাকেন, 29, 60-এ আপনি কিনলে অল্প কয় টাকা পয়সা নষ্ট হবে, এর উপর আর হবে না। এখন এই যে নিয়ন্ত্রণ সংস্থার এই ফাইজলামিগুলো অবশ্যই তাদেরকে বন্ধ করতে হবে, এবং এই ক্ষুদ্র বিনিয়োগকারীর স্বার্থে অবশ্যই যথাযথ ব্যবস্থা নিতে হবে। এই দেশকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র চলছে, এই দেশকে ক্ষতি করার জন্য অনেক ষড়যন্ত্র শুরু থেকে, জন্মলগ্ন থেকে চলে আসছে। এই প্রতিকূলতার ভিতরে আমরা এই পর্যন্ত আসছি। ইনশাল্লাহ যদি আমরা জনগণ যদি সচেতন হই, আমরা যদি জনগণ যদি কোনো ক্রিমিনালদেরকে যেমন 5ই আগস্টের ঘটনার মতন যদি এরকম যদি আবার কেউ যদি করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে আবারও জোরালো প্রতিবাদ করে দাঁড়িয়ে যাব ইনশাল্লাহ। এই বাংলাদেশের মানুষ এই রক্ত দিতে জানে দেশের জন্য, দশের জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, যাদেরকে আমরা ভালো মনে করি, যাদেরকে আমরা দায়িত্বশীল মনে করি, দায়িত্ব যাদের হাতে তুলে দেই, তারাও সেই একই চরিত্র দেখিয়ে ফেলে। এর চেয়ে বড় দুঃখজনক আর কি হতে পারে আমাদের? বিবেকহীন লোকজন, শিক্ষিত, উচ্চ শিক্ষিত লোকজন যদি এই ধরনের কাজ করে, আমরা অসহায় নিরীহ মানুষ কোথায় যেয়ে দাঁড়াবো?
তাই বলছি আপনাদের যারা নিয়ন্ত্রণ সংস্থা আছেন, যারা আহ, ঊর্ধ্বতন কর্ণধার আছেন, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তারা সচেতন হন। আপনারও মৃত্যু হবে, আজ না হয় কাল প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এইখান থেকে কেউ বাঁচার কোনো শক্তি নাই। তো আপনার কত টাকা হবে প্রয়োজন, আপনার কত টাকার প্রয়োজন? আপনি মৃত্যুর সময় কি আপনার 3.5 হাত কাপড় ছাড়া আর কি যাবে আপনার সাথে? কেন এগুলো করছেন? এই দেশের ক্ষতি করছেন, দশের ক্ষতি করছেন, আপনার সন্তানের ক্ষতি করছেন। আপনারা নিয়ন্ত্রণ সংস্থার যারা আছেন তাদের সন্তান, আপনার সন্তান কি এই দেশের মানুষ না? বিদেশে কয়দিন থাকবেন? আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন কি এই দেশে বসবাস করছে না? কেন আপনারা এই দেশের বিরুদ্ধে, এই দেশের অর্থনীতির বিরুদ্ধে আপনারা দাঁড়ান? মানুষের মতো চিন্তা ভাবনা করেন। পশুর চেয়ে পৃথিবীতে আল্লাহ তালা 18,000 মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাকলুকাত মানুষকে তৈরি করেছে। সে মানুষ যদি এই ধরনের কাজ করে, তাহলে আপনি তো পশুর চেয়েও খারাপ হয়ে গেছেন যারা এই নিয়ন্ত্রণ সংস্থার কাজগুলো করেন। দুঃখিত, আমি আজকে শিক্ষার জায়গাটাতে আপনাদেরকে এই কথাগুলো বলছি অনেক ভারাক্রান্ত বেদনা নিয়ে। আমার না, আপনাদের সকলের সমষ্টিগতভাবে মানুষের দুঃখ কষ্ট থেকে আমি কথাগুলো বলছি। এটা আমার ব্যক্তিগত কথা নয় এবং ব্যক্তিগত স্বার্থে নয়। আমি ভালো আছি দেখে মানে আমি উল্লাস করব, আর আপনি ক্ষতি আছেন দেখে আপনার পাশে দাঁড়াবো না, এই ধরনের মন মানসিকতা আমার নাই ভাই। যারা এই ধরনের চিন্তা ভাবনা করে আসছেন, বিগত সময়ে কিছু স্টকের ব্যাপারে কথা বললেই তখন এই ধরনের কথা বলে আসছেন, সেখান থেকে বেরিয়ে আসেন। মানুষ হন, মানুষের মতো কাজ করেন। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জনগণের পক্ষে কথা বলেন, দেশের পক্ষে কথা বলেন। আপনি জোরালো প্রতিবাদ করবেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। কেননা আপনি যদি সৎ থাকেন, সঠিক থাকেন, আপনার সাথে স্বয়ং আল্লাহ যদি আপনার সাথে থাকে, পৃথিবীর এমন কোনো শক্তি নেই আপনার কেউ ক্ষতি করবে। এই জিনিসটা মাথায় রাখবেন। আমরা কি কষ্ট করেছি? আমাদের নবী রাসূলরা কি কম কষ্ট করেছে? কম জুলুমের শিকার হয়েছে? কম অত্যাচারের শিকার হয়েছে? কিন্তু তারা তাদের দিন ইসলাম সবকিছু কায়েম করে গেছেন শত দুঃখ কষ্টের ভিতরে। তা আমরা তো একদম সাধারণ মানুষ। জিনিসগুলো মাথায় রেখে এই জায়গা থেকে যারা কর্ণধার আছেন, কর্মকর্তা কর্মচারী আছেন, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, এই দেশের ক্ষতি করবেন না, এই জনগণের ক্ষতি করবেন না, জনগণের অর্থনীতি, দেশের অর্থনীতিকে ধ্বংস করবেন না। বিনীত অনুরোধ করছি, এবং আপনার পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন এবং এই দেশের মাটির মানুষের জন্য এই কথাগুলো বলছি। বিবেক যদি জাগ্রত না করেন, আপনার এই বিবেকের জন্য কাল কিয়ামতের দিন আপনারা দায়ী থাকবেন সবাই। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি আসলে। আহ, আমার জায়গা থেকে আপনাদের জন্য আমার সবচেয়ে বেশি কষ্টটা হয়। তো যাই হোক, যে জায়গাতে আমরা আছি, এখন বাজারের যে পরিস্থিতি নিয়ে একটু সতর্কতার সাথে আপনারা ট্রেড করবেন, যেন আপনাদের কোনোভাবেই আচরণ না আসে। বিশেষ করে আমার লাইভে যারা আছেন এবং আমার সাথে যারা দীর্ঘ পদযাত্রা এই জার্নিতে যারা আছেন, তারা যেন কোনোভাবেই আহ, ক্ষতিগ্রস্ত না হন। খুবই সাবধানতা অবলম্বন করবেন। এবং আপনারা আপনাদের যে স্টকগুলোতে আমার আলোচনার ভিতরে যেগুলো পজিটিভ এবং বটম সাইডটা আপনাদেরকে ধরিয়ে দিয়েছি, আহ, যেই জায়গাতে আপনারা ইনভেস্ট করেছেন, আশা করি এখান থেকে যত রকমের তারা আহ, কুচক্রান্ত করে। একটি আয়াত আছে, অমাকারাহু অমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যত বড় ষড়যন্ত্রকারী হও না কেন, তোমাদের চেয়েও উত্তম তোমরা যত বড় পরিকল্পনাকারী হও না কেন, তোমাদের চেয়েও উত্তম পরিকল্পনাকারী আমি আল্লাহ স্বয়ং। এই আয়াতটা কোরআনের আয়াত থেকে আমি আপনাদেরকে উদ্ধৃতি দিয়েছি। সুতরাং যেহেতু আল্লাহ আমাদের সবচেয়ে বড় পরিকল্পনাকারী, সুতরাং তোমাদের এই সব ষড়যন্ত্র ভেস্তে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রেখেই আমাদেরকে এগিয়ে যেতে হবে।
বাজারের যে চিত্র, আজকে যে ক্যান্ডেলটা করেছে রবিবারের একটি এই ক্যান্ডেলের যে ধারণাটা দিচ্ছে এবং সাপোর্ট লেভেল যেটা বলছে, সেখানে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করে আজকের এই আলোচনার মধ্যে প্রথমে যে প্রতিবাদী আলোচনা করেছি, এই আলোচনাটা সবাইয়ের জন্য আমি সবাইকে সতর্কতা এবং আমাদের কর্মকর্তা কর্মচারী যারা আছেন, আমাদের এই নিয়ন্ত্রণ সংস্থা আছেন, সরকারের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তাদের উদ্দেশ্যে আমি এই ব্রিফিংটা দিয়েছি। তো সুতরাং এখন আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। বাজারের যে চিত্রটা দেখছি, যদি আপনি দেখেন যে আপনার স্টকটি স্ট্রং জায়গা আছে, ফান্ডামেন্টাল জায়গা আছে এবং আপনি কোনো মার্জিন লোন নেননি, আপনি ডে ট্রেডার না, নেটিং করেন না, তাহলে আপনারা যত ঝড় তুফানি আসুক আপনার স্টকটি আপনি কখনোই হাতছাড়া করবেন না। এটা আমার অনুরোধ বলেন এবং আমার শিক্ষার জায়গা বলেন, সেই জায়গা থেকে আমি কথা বলছি। আর যদি যারা প্রলোভিত হয়ে উপরে কিনেছেন, না বুঝে কিনেছেন, না জেনে কিনেছেন, অন্ধকারে কিনেছেন, তাদেরকে বলবো আপনারা যদি পারেন স্টপ লস দিয়ে ছেড়ে চলে সাইড লাইনে থাকেন এবং আমার যে আলোচনার কথা থেকে যেগুলো ভালো সাইডগুলো উঠে আসে সেগুলোর দিকে ফলো করবেন। এখন যেই আয়ুব আলী ভাই, আপনার যদি স্টকটি আপনার হাই রেঞ্জে কিনা থাকে, ভুল করে থাকেন, বা আপনি যদি কোনো প্রতারকের ফাঁদে পা দিয়ে থাকেন, তাহলে সেখান থেকে আপনি আপনার দায়িত্বে যেটা বলেছি স্টপ লস দিবেন কি দিবেন না সেটা আপনার একদম ব্যক্তিগত ব্যাপার। তবে নিয়ম হচ্ছে, আমি নিয়মটা বলে দিচ্ছি, যদি আপনার অল্প কিছু লস থাকে তাহলে সেখান থেকে স্টপ লস নিয়ে যাবে। যেমন রবির ব্যাপারটা আমি স্পষ্ট ধারণা দিয়ে দিয়েছিলাম বহু আগ থেকেই। রবি যদি 30-এর নিচে চলে আসে, 29, 70-80-র মধ্যে থাকে, তাহলে অবশ্যই আপনি স্টপ লস দিতে পারেন। এটা আপনার নিজস্ব চিন্তাধারা, বাট আমি পলিসিটা দেখিয়ে দিয়েছি। এখন নেবেন কি নেবেন না সেটা আপনার বিষয়। এখন এই জাতীয় শেয়ার, রবির মতো যেসব শেয়ার উচ্চ মূল্যের শেয়ার, দেখেন গতকালকে বা গত পরশু দিন একটি স্টকের ব্যাপারে একজন আমাকে বলছে যে আপনার কারণেই কিনতে পারেন। আমি কাউকে কখনো কেনা বেচার সিদ্ধান্ত দেই না। আপনি অ্যানালাইসিস চাইছেন, অ্যানালাইসিস দিয়েছি। এখন মাঝপথ থেকে আপনাকে উঠিয়ে আমি বলেছি যেগুলো উপরে টপ লেভেলে নিয়ে ডাম্পিং করা হয়, সেগুলোকে কিছুটা কারেকশন করে আবারও রিটেস্ট করা মানেই সেল দেওয়া। এটা নিচের বেলা যেরকম রিটেস্ট করে আবারও উপরে যায়, আর উপরেরটাও সেম একই জিনিস, উপর থেকে নামানোর পরে রিটেস্ট করে আরেকটু উপরে নিয়ে বাকিটা ডেলিভারি দেয়। তো সেই জায়গা থেকে আপনাদেরকে অবশ্যই আমি এই জিনিসগুলো একদম স্পষ্ট শিখিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। এখন আপনি কি করবেন সেটা আপনার দায়িত্ব, আপনার বিষয়। আপনার বিনিয়োগটা কিভাবে আপনি সুরক্ষা করবেন আমি রাস্তা দেখিয়ে দিয়েছি। সে রাস্তায় কিভাবে আপনি চলবেন সেই জিনিসটা আপনার সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে? কিনা বেচা আমি কখনোই কাউকে আমার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই, কোনো মেসেঞ্জার গ্রুপ নাই। যা কিছু আছে একদম স্পষ্টবাদী আমি, এবং স্পষ্ট জায়গা থেকে লাইভে আপনাদেরকে সবাইকে, আপনাদের সবার জন্য আমি শিক্ষার জায়গাটা উন্মুক্ত রেখেছি, এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরই যাচাই বাছাই, এবং আমারও এখন থেকে যেটা আমি যেগুলো ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার সেগুলোর ভিডিও বিশ্লেষণ করে আপলোড দিচ্ছি। আপনারা জেনে শুনে বুঝে শুনে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন, এবং সাপোর্ট জোন কোথায়, এন্ট্রির জায়গা কোথায়, এক্সিটের জায়গা সেগুলো ক্লিয়ার করে দিচ্ছে। সেই জায়গা থেকে আপনাদেরকে আমি সুন্দরভাবে সতর্কতামূলকভাবে বোঝাচ্ছি। এখন অযাচিত কারণে, নিয়ন্ত্রণ সংস্থার কারণে যদি এই ধরনের কাজ হয়, তারপরও আপনারা যেসব জায়গাগুলো আমি ইন্ডিকেট করি সেসব জায়গা থেকে আপনারা যদি বিনিয়োগ করে থাকেন, আপনাদের অন্তত পক্ষে হয়তো 5%, 2%, 1% বা 10%ও যদি আপনার ডাউনে আসে, তাও আপনাদের কোনো ভয় নাই। বাজার যখন আবার ঠিক হবে, এই নিয়ন্ত্রণ সংস্থার এগুলো পরিকল্পিত ভাই। এই যে নিয়ন্ত্রণ সংস্থা যা করছে এগুলো পরিকল্পিত, ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে ক্ষতি করার জন্য এই কাজগুলো করে যাচ্ছে। এগুলো আমরা দেখে আসছি 17-18 বছর যাবৎ। আমরা 17-18 বছর যাবৎ এইসব অযাচিত কাজগুলো দেখে আসছি। একটা মার্কেটকে ভালো একটা পজিশনে নেওয়ার পরে তাদের চুলকানি উঠে, তাদের মাথা ব্যথা উঠে, তাদের খোঁচানি শুরু হয়, তাদের মানে মনে হয় যেন হার্টবিট তাদের শেষ হয়ে যায়। তারা আবার চাচ্ছে যে মানুষকে ধ্বংস করে আবার নিচে গিয়ে আবার বাই করে আবারও এই প্রতারণার ফাঁদে ফেলার জন্য। এই আইসিবিকে কি বলবো, আইসিবি তো গত 17 বছর আইসিবির মতন ক্রিমিনাল পার্ট আর কে ছিল? ক্রিমিনালি আর কে করেছে বলেন? আইসিবিকে গভর্নমেন্ট টাকা দিয়েছে, আইসিবি সেই টাকাগুলো দিয়ে হাই প্রাইসে করেছে। ওই ক্রিমিনাল চক্ররা আইসিবির মাধ্যমে ডাম্পিং করাইছে, ডাম্পিং করে আইসিবির টাকাগুলো ওরা লুটপাট করেছে। এটা কে না জানে? এগুলো তো স্পষ্ট পত্র পত্রিকায় অ্যাভেলেবেল এসেছে।
কিভাবে কিভাবে করেছে সব তো স্পষ্ট। এই যে ক্রিমিনাল শিবলি রুবায়েত, বাস্টার্ড শিবলি রুবায়েত, এর আগে যে ছিল খায়রুল সাহেব, এরা যে কি করেছে, এ বিদেশে বিদেশের যে ইয়ে করার নামে, এই রোড শোর নামে এখান থেকে লুটপাট করে বাজারকে হাই প্রাইসে নিয়ে বিদেশে লুটপাট টাকা পাচার করেছে রোড শোর নামে। এগুলো কি পত্রপত্রিকা আসে নাই? আপনারা কি দেখেন নাই? সব কিছুতে স্পষ্ট। আজকে তো তদন্ততে সেগুলো বেরিয়ে আসছে যে শিবলি রুবায়েত কি কাজ করেছে। এত টাকা পয়সা কামিয়ে আজকে জেলের ভাত খাচ্ছে। ওরা জেলের ভাতই খাবে যারা এই ক্রিমিনাল। তাদের 2 দিনের সুখের জন্য বাকি জীবন দুনিয়া এবং আখেরাত দুইটাতে তাদের এই ধ্বংস নেমে আসবে। আপনার আমার সাময়িক ক্ষতি হবে, কিন্তু আমরা ডাল ভাত খেয়েও ভালো থাকবো ইনশাল্লাহ। তো এখন আমি যে জায়গাটিতে বলছি দেখেন, যে স্টকগুলোর কথা বলেছি, ধরেন আপনার আইপিডিসি, আইপিডিসি নিয়ে একটু আলোচনা করি। আইপিডিসি একটা ভালো ফান্ডামেন্টাল শেয়ার। সেটা কোথায় থেকে আপনাদেরকে যখন আমি বলেছিলাম একদম বটম সাইড, এই যে 19 টাকার ঘরে বলেছিলাম, বলেছিলাম কি না আপনারা বলেন, কমেন্ট করে জানান। আইপিডিসির এই যে স্ট্রং জায়গাটা থেকে আপনাদেরকে ইন্ডিকেটর করেছি, সুন্দরভাবে বুঝিয়েছি, ঠিক আছে, বুঝিয়েছি। এবং দেখেন 19 টাকা থেকে 24 টাকা পর্যন্ত গেছে, তাহলে একটা ভালো অবস্থান আমরা পেয়েছি কিনা। তাহলে আপনি যদি সাপোর্ট লেভেল এবং স্ট্রং সাপোর্ট লেভেল ধরে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে আপনাকে কে হারাবে? কে হারাবে বলেন? ভাই আমার এফবি অ্যাকাউন্ট নিয়ে যাবে, আমার হোয়াটসঅ্যাপ ইউটিউব চ্যানেল নিয়ে যাবে, তাতে কি আমি আমার সত্য জায়গা থেকে কথা বলবো না? সব নিয়ে যাক, আমাকে সহ নিয়ে যাক, আমি এগুলা ভয় পাই না ভাই। আমি রাসেল এগুলা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমি কাউকে কোনো কিছুতে ভয় পাই না। আমি জানি যে আমার মৃত্যু হবে, তা মৃত্যুর চেয়ে বড় ভয় আর কি আছে? এই যে মিনহাজ চৌধুরী ভাই, আপনি যে কমেন্ট করেছেন, সুন্দর কমেন্ট করেছেন, নিয়ে যাক। আমার এফবি নিয়ে গেলে আমার কি হবে? আমার হোয়াটসঅ্যাপ ইউটিউব চ্যানেল নিয়ে গেলে আমার কি হবে? আমার জীবন নিয়ে গেলে কি হবে? এই দুনিয়াতে তো কেউই থাকতে পারবে না, তাহলে আমি কেন আমার জায়গা থেকে আমিও প্রতিবাদ করব না? বি অনেস্ট, আপনার লাইফে কেউ কিছু করতে পারবে না। আপনি যদি ভিতরে, আপনার ভিতরে কোনো আহ, দুর্বলতা থাকে, আপনার ইমান যদি দুর্বল হয়, আপনার যদি ভিতরে যদি দুর্বলতা থাকে, আপনি যদি অন্যায় পথে থাকেন, আপনি ভয় পাবেন। আমি রাসেল ভয় পাবো না। আমার লাইফের ছোটবেলা থেকে আমি প্রতিবাদী মানুষ। প্রবাস জীবনে আমি সৌদি আরবের আমি অনেক এই প্রতিবাদ করে, অনেক আমার জায়গায় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আমাকে কেউ আটকাতে পারে নাই, সৌদি আরবের মতো দেশে। আর এখানে তো বাংলাদেশ, আটকাক, অসুবিধা কি? জেল, জুলুম পুরুষের জন্য, সব কিছু অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে যা কিছু হয় হবে। মৃত্যু অবধারিত, সুতরাং ভয়ের কোনো কারণ নাই। সৎ থাকবেন, সঠিক থাকবেন। আপনি আপনার ভিতরে ইমান স্ট্রং থাকবে। আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে এবং পরকালের ভয় থাকে, আপনাকে কেউ আটকাতে পারবে না। আমি আছি আপনাদের পক্ষে, আমি একা রাসেল লড়ে যাব ইনশাল্লাহ। এবং এই শিক্ষার জায়গাটাতে আপনাদেরকে এই আজকে দেখেন, এই যে মলম পার্টি বলেন, ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন, কোথায় তারা? কেউ আছে? এই মার্কেট পতনে একটারও খুঁজে পাবেন না, একটাকেও খুঁজে পারবেন না। সবগুলা গর্তে পালাইছে। আবার 2 দিন মার্কেট ভালো হোক, দেখবেন যে সবগুলা এসা আইটেম প্রচার করা শুরু করবে। এবং আপনাদের ভিতরে অনেকেই আছেন, লোভে পড়ে ওদের কাছে গিয়ে ধরা দিবেন। আপনারা আপনাদের জায়গা থেকে, নীতি নৈতিকতার জায়গা থেকে ঠিক থাকেন। আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা সঠিক থাকেন। আপনাদের কেউ ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। আজকের এই যে পতনের মধ্যে আমি লাইভ করে আপনাদের সাথে কথা বলছি, কে কার বুকের পাটা আছে এইরকম কথা বলার? অনেক গ্রুপ দেখেছি, অনেক কিছু দেখেছি এই লাইফে। স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে
আমি রাসেল ফেসবুকে অনেক আমার শুভাকাঙ্ক্ষীরা বলছে ভাই আপনি এভাবে লিখবেন না, একভাবে বলবেন না। আমি বলছি ভাই আমার কাছে যেটা অন্যায় দেখতেছি, আমার চোখের সামনে দেখতেছি, আমি কেন প্রতিবাদ করব? আমার স্ত্রী, সন্তানরা পর্যন্ত, সন্তান, আত্মীয় স্বজন বলেছে যে না, নিষেধ করেছে, বাট আমাকে কেউ থামাতে পারে নাই। ইভেন এখনো পর্যন্ত এই যে এই লাইভ বা এই মার্কেট আলোচনার আগেও আমার প্রিভিয়াস হিস্ট্রিগুলো পড়ে দেখেন, আমি যে লেখাগুলো লিখেছি আপনারা আজ থেকে 5-6 মাস আগে, 7-8 মাস আগের লেখাগুলো দেখেন, সেই আন্দোলনের সময় আমার ভিডিওগুলো দেখেন। আমি রাসেল জায়গায় জায়গায় গিয়ে ভিডিও করে আপলোড করেছি। তখন হয়তো আমার এই ফেসবুকটা এতটা পপুলার ছিল না। আজকে আপনারা, আপনাদের পাশে দাঁড়ানোতে আপনারা আমার সাথে যুক্ত হয়েছেন, আমার সাথে শিখছেন, বুঝছেন, জানছেন, তারপরে আমাকে সাপোর্ট করছেন। আমি যদি অন্যায় করতাম, আমি যদি আপনাদেরকে আইটেম বিজনেস করতাম, তাহলে তো আমার তো আজকে আপনারা আমাকে গালি ছাড়া কিছু দিতেন না। সেই জায়গা থেকে তো আজকে আপনাদের ভালোবাসার মানুষ তো এমনি এমনি হই নাই। আমার যে অক্লান্ত পরিশ্রম করেছি আপনাদের জন্য, আজকে যে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে আজকে 3-4 মাস যাবত, 6 মাস যাবত, এই অক্লান্ত পরিশ্রমের ফল আপনাদের ভালোবাসা, আপনাদের মহাব্বত, আপনাদের যে আত্মার যে দোয়া, এই দোয়াটা তো আমি পাইতাম না যদি আপনাদের পক্ষে না দাঁড়াইতাম, আপনাদের জন্য না দাঁড়াইতাম, আপনাদের স্বার্থ না দাঁড়াইতাম, ক্ষুদ্র বিনিয়োগকারীর পক্ষে না দাঁড়াইতাম, তাহলে আপনারা আমাকে এই ভালোবাসাটুকু দিতেন না। আমি কি একটা কথা রং বলেছি বলেন আপনারা? শুরুতে আমি যখন শুরু করেছি আমার বিরুদ্ধে অনেকে লেগেছিল, আমাকে কোনোভাবেই আটকাতে পারে নাই। এই অ্যানালাইসিস নিয়ে অনেকে, অনেক বড় বড় পণ্ডিত মাস্টাররা এখানে এসে আমাকে অনেক বাজে কমেন্ট করেছিল, বাট আমি রাসেল প্রতিবাদী মানুষ। আমি তখনও প্রতিবাদ করেছি, তখনও আমি প্রতিবাদ করেছি যে আমি ক্ষুদ্র বিনিয়োগকারীর স্বার্থে এবং এই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর স্বার্থে আমি সব সময় কাজ করে যাব। এমন না যে মার্কেট পতনের সময় আমি রাসেল হারিয়ে যাব, না, আমি রাসেল আপনাদের সাথে সব সময় আছি, থাকবো ইনশাল্লাহ। এতে আমার যা কিছু হয় হবে। আমি এই দেশকে ভালোবাসি, এই দেশের মানুষকে ভালোবাসি, এই দেশের জন্ম নিয়েছি, এই মাটিকে আমি ভালোবাসি। সুতরাং এই মাটির বিরুদ্ধে, এই দেশের বিরুদ্ধে, এই জনগণের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবো তাদের বিরুদ্ধে আমার লেখা কলম, আমার কথা, আমার বক্তব্য স্পষ্টভাবে চলতে থাকবে। এতে আমার যা কিছু হয় হবে। কেননা আপনার আমার সকলের সন্তান আছে, আপনার আমার সকলের সন্তানের ভবিষ্যৎ আছে, এই ভবিষ্যৎটা এই দেশের মাটিতেই আছে। যারা লুটপাট করে বিদেশ যায় তারা ওইখানে কি শান্তিতে থাকে? অধিকাংশ লুটপাটকারী সন্তানরা পঙ্গু হয়, প্যারালাইসিসড হয়, অ্যাবনর্মাল হয়। আমরা তো ভালো আছি, আমাদের তো হাত পা আল্লাহ ভাত খাওয়াচ্ছে, ভালো আছি আলহামদুলিল্লাহ, ন্যায়ের পথে আছে, সঠিক পথে। কারো হক হালালি, আমরা আমরা আমাদের হক হালালির জায়গা আছে, কারো হক মেরে খাই না। এই যে নিরলস পরিশ্রম করছি, আপনারা তো হয়তো এই যে লাইভে কথা বলছি আপনাদের সাথে, আমি এই এখানে দিনরাত পরিশ্রম করছি বিনা স্বার্থে। একটা টাকা আপনাদের থেকে আমি কখনো চাই নাই, বিনা স্বার্থে আপনাদের জন্য আমি কষ্ট করে যাচ্ছি, ঠিক আছে? আরে জামাত না, যা মন্দের তা দেখ, কোনো রাজনীতি করি না, এই দেশের মাটির রাজনীতি করি, এই দেশের রাজনীতি করি, এই জনগণের রাজনীতি করি। যা মন্দের তা টেক লাগাক, সমস্যা নেই। আমি যখন আওয়ামী লীগের বিরুদ্ধে, ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, তখন আমাকে এই ট্যাগ দিছে। ওইগুলা কোনো ব্যাপার না, এগুলো আমার কাছে কিছুই না। ট্যাগ দেখ, সমস্যা নাই। আপনি যদি আহমেদ রাহুল রুহেল ভাই, আপনি যদি বটম সাইডে যে আমার এই লাইভ দেখে যদি আপনি কোনো স্টকে বিনিয়োগ করেন, আহ, তাহলে কোনো ভয় নাই। আপনার জায়গা এবং ফান্ডামেন্টাল স্ট্রং জায়গা, রাইট জায়গায় যদি আপনি ইনভেস্ট করেন, আপনার হয়তো যতটুকুই নামুক না কেন, প্রাইস ফল করুক না কেন, কোনো ভয় পাওয়ার কিছু নাই, ওগুলোতে কোনো সমস্যা হবে না। আর যদি আপনি ওই যে মানে হাই রেঞ্জের শেয়ার যেগুলো গেমলিং হয়েছে, অনেক বড় ধরনের করেছে, সেগুলো থেকে আপনি সতর্ক থাকুন। যেমন দেখুন, এই যে টেকনোড্রাগ দিয়ে বুঝে, টেকনোড্রাগ আজকে টেকনোড্রাগ কোথায় নিয়েছে। এখন আপনি যদি টেকনোড্রাগটা, এটা বেস ছিল শুরুতে, যখন আমি লাইভ শুরু করি তখন
30 টাকার ঘরে ছিল, আর লাইভের আগেও এটা 28 টাকার ঘরে আমি ফলো আপের ছিল। ঠিক আছে, এখন এই জায়গাতে যদি এখন 40-42 টাকাতে যদি আপনি এটা যদি ধরে রাখেন, হয়তো বা এখান থেকে বাড়তেও পারে বা ইয়ে হতে পারে, কিন্তু সতর্কতামূলকভাবে বলছি আপনাকে যে এই জায়গাতে যেটা হাই প্রাইস, মানে ওভার ভ্যালিউ প্রাইস, যদি আপনি 30 টাকা থেকে 40 টাকাও ধরেন, এখন এটার সাপোর্ট লেভেলটা আছে ধরেন 36 টাকা বা 35-36 টাকার দিকে। এই পর্যন্ত আসলেও আপনি নিরাপদে থাকবেন। ঠিক আছে, এই পর্যন্ত আসলেও আপনার অন্তত কিছুটা নিরাপদে থাকবেন, কারণ এই সাইডটাতে, প্রিভিয়াস সাইডটাতেও একটা সাপোর্ট লেভেল আছে। ঠিক আছে, এটা নিয়ে এত ভয়ের কিছু নাই, আপনার দুশ্চিন্তার কিছু নাই। কিন্তু আপনার এই যে টপ লেভেলটা, এইখান থেকে যদি আপনি আরও কিছু আশা করেন বা উপরের দিকে আশা করেন, তখন আপনি একটা বিপজ্জনক জায়গায়, এখনও অলরেডি আছে বিপজ্জনক। আপনি যদি এখান থেকে থেকে থাকে, আপনি যদি প্রফিট না টেক করেন, সেটা আপনার ভুল, আপনার রং, বা এইখানে কেউ যদি এন্ট্রি দেন তার জন্য বিপজ্জনক হতে পারে। আর আপনি যদি, আচ্ছা, এই যে তাল্লুর কথা একজনে বলেছেন, তাল্লুর শেয়ারটা 5 টাকা লেভেলে, 5.5 টাকা লেভেলে গড়াগড়ি করেছে। ইভেন এখনো পর্যন্ত যে জায়গা আছে, আপনার ভয়ের কিছু নাই, এতটুকু নিশ্চিত থাকেন। আসলে না হয় 6 টাকা 10, 20, 30 পয়সা আসবে। এবং আজকে যেখানে আছে এইটাও একটা সাপোর্ট ক্রিয়েট করে বসে আছে, চেষ্টা করছে এখান থেকে বাজার যদি সাপোর্ট করে এটা সামনের দিকে এগিয়ে যাবে। তো এই যে তাল্লুর বিষয়টা বলছি, তাল্লুর ফ্যাক্টরি রানিং আছে, এটা নিশ্চিত থাকেন, তাল্লুর ফ্যাক্টরি রানিং আছে। এইটা 70 পয়সা, হয়তো 60-70 পয়সা পর্যন্ত হয়তো আসতে পারে। এবং বাজার, আপনারা জানেন যে বাজার যখন কারেকশন হয় তখন কিন্তু এই জিনিসগুলো একটু প্লে রোল থাকে। ভয়ের কিছু নাই, আপনার 40-50 পয়সা এই দিকে সেদিকে হবে, কিন্তু ভয়ের তেমন একটা বিষয় না। ঠিক আছে। এখন যেটা বলছি, যে তালু স্পিনিং এর জায়গাটা বলছি, এটা আপনাদের কোনো ভয়ের কারণ নাই। একটা সাপোর্ট ক্রিয়েট করে আছে, এখান থেকে 10-20 পয়সা এদিক সেদিক হবে, আর এমন কিছু হবে না। ঠিক আছে, এরপরে আসেন আপনাকে আরো কিছু দেখাই, সেটা হচ্ছে আহ, আমি আজকে একটা জিনিস দেখলাম, হাওয়েল টেক্সটাইলটা দেখছিলাম। হাওয়েল টেক্সটাইলটা একটা, ওই যে আমি নোট করে রেখেছি, ভিডিও দিয়েছি ইয়েতে, আমার ইয়েতে দেখেছি। হাওয়াইল টেক্সটাইলটা আমি যখন নোট করলাম, ভিডিওটা দেখার পরে দেখলাম যে না, তার অবস্থানটা ভালো আছে, যে জায়গাটা আছে অবস্থানটা ভালো একটা জায়গা আছে, সে একটা কারেকশন করে আসছে, কমপ্লিট ইয়ে করে আছে। আর বাজার সাপোর্ট করছে না বিধায় হয়তো বা তার ইপিএস টিপিএস ভালো দিক সবগুলো আমি বেছে টেছে তার ভিতরের অবস্থান দেখেও আমি এই জিনিসটা ফলো করেছি। ঠিক আছে, তো এই জিনিসগুলো দেখেন, ভালো জিনিসগুলো আপনাদেরকে তো আরেকটা দেখায়, সামিত পাওয়ার, এই যে ঝড় তুফান হয়েছে, হ্যাঁ, সামিত পাওয়ারটা দেখেন। আপনারা এইসব জায়গায় থাকেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, আপনি বুঝতে পারছেন বিষয়টা, আমি আসলে আপনার রিপ্লাই দিচ্ছেন যে এটা খেয়াল করি নাই। আচ্ছা দেখেন, এই যে সামিত পাওয়ার, সামিত পাওয়ারের ভিতরের অবস্থান আমি দেখেছি, হয়তো এটা পলিটিক্যাল ইস্যুর কারণে এই শেয়ারটা এখানে পড়ে রয়েছে, এটা এই জায়গায় থাকার কথা না। ঠিক আছে, তো সামিত পাওয়ারটা যেটা আছে, আপনি যদি মার্কেট আরও 50-100 পয়েন্ট পড়ে, এই সামিত পাওয়ারের কিছু হবে না। ঠিক আছে, আপনারা এই সামিত পাওয়ারের জায়গাটা দেখেন কত স্ট্রং, তার বেজ আমিও সেটাও দেখাচ্ছি। এখন দেখেন, আমি অলরেডি এটা আপলোড দিয়ে ফেলেছি আমার ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, তো এখন এই বেজটা দেখেন যে কোথায় আছে সামিত পাওয়ার। তো আপনারা যদি এই ধরনের স্টক, এই যে আমি যে বাছাই বাছাই করে শুধু আপনাদের জন্য, আপনারা যেন সেফ এন্ট্রি দিতে পারেন এবং আপনার পুঁজিটা যেন নিরাপদ থাকে, সেই জায়গা থেকে আমি কাজ করছি। এই জিনিসগুলো আপনাদের অবশ্যই অনুধাবন করতে হবে এবং শিখতে হবে। শিখার বিকল্প নাই ভাই। বা বিনিয়োগের জায়গাটাতে ওই মলম পার্টির কাছ থেকে শেয়ার কিনে ব্যবসা করবেন, আজীবনও পারবেন না। জমি জমা, কালকে একজনে বলেছে এস আলম কালকে থেকে ডাইনে হল হবে, আমি তার কমেন্টে রিপ্লাই দিচ্ছি, আমার ফ্রেন্ড মানুষ, আমি তাকে রিপ্লাই দিছি যে জমি জমা যা আছে, কোরিয়া থাকেন, চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, সমস্ত টাকা নিয়ে আপনি অ্যাসালম কিনে বসে থাকেন, আপনি কোটিপতি হয়ে যাবেন, বিদেশ করা লাগবে না। তো এই জাতীয় যারা আমার এখানে কমেন্ট করবে, তাদেরকে আমি ওইভাবে উত্তরটা দিয়ে দেব। আপনি যদি জানেন যে ওই যে মলম পার্টিরা যদি জানে এটা ডাবল রিডাবল হবে, তাহলে ওর বউ বিক্রি করে কেন বিনিয়োগ করে না? শুধু বউয়ের স্বর্ণ গয়না না, বউ সহ বিক্রি করে দিয়ে বিনিয়োগ করুক না কেন? সেটা ওই টাকা কামাই করলে আরো 10টা বউ কিনতে পারবে। ঠিক আছে, তো যারা এই ধরনের কথা বলে 3 গুণ হবে, 4 গুণ হবে, 10 গুণ হবে, এই শেয়ারে এই হবে,
তারা যদি জানে যে এটা হবে তাহলে তারা কেন তাদের বউয়ের স্বর্ণগয়নার সাথে বউ সহ বিক্রি করে দেখ, ওই 3 গুণ 4 গুণ 5 গুণ যখন লাভ করবে, লাভ করে দিয়ে আরো 10টা বউ কিনে আনবে, তাই নয় কি? কথার যুক্তি আছে কিনা, যৌক্তিকতা আছে কিনা সেই জায়গাটা দেখবেন। ওয়ালাইকুম আসসালাম। তো এখন যে বিষয়গুলো আপনাদেরকে আরো দেখাচ্ছি, যে এই যে মতিন স্পিনিং এর কথা বলি, মতিন স্পিনিংটাও ফান্ডামেন্টাল স্ট্রং এবং এটার মালিক অত্যন্ত স্ট্রং শেয়ার, মালিকের কাছে, মালিকের আত্মীয় স্বজনের কাছে সব শেয়ার। আপনি দেখবেন যে অল্প কয়টা ট্রেড করলে ইয়ে হয়ে যায়, হল্ট হয়ে যায়, বা এই ধরনের আপনি কিনতেও মানে বিগ কোয়ান্টিটি কিনতেও পারেন না, কেননা এই শেয়ারগুলো তাদের নিজস্ব হাতে। এবং এই শেয়ারটা তেমন একটা ভালো ধরনের প্লে রোল করে না, কারণ ডিভিডেন্ডগুলো ভালো দেয়। আচ্ছা, আজকে যে ঝড় তুফানের মধ্যে আপনাদেরকে কিছুদিন আগে উপজেলা বলেছিলেন, ইউপিজিডিএল, এই উপজেলার কথা মনে মনে আছে? এটা 139 টাকা থেকে যখন বলেছিলাম 152 টাকা পর্যন্ত, 151 টাকা 50-60 পয়সা পর্যন্ত, 80 পয়সা পর্যন্ত উঠেছিল, তাই না? তো এখন এই শেয়ারটা যে ফান্ডামেন্টাল বেজ স্ট্রং, বাজার ঝড় তুফান 100 পয়েন্ট 200 পয়েন্ট 500 পয়েন্ট পড়ে যাক, এই শেয়ারের কি হবে? কিছু হবে না, কেননা এটার যে ভিতরগত অবস্থান, সে অবস্থানের মধ্যে কত শক্তিশালী। ভাই, ইএইচএল এর কথা আমি অনেকবার বলেছি, এই যে আল সনি, শেখ সনি, আপনি কি, আপনাকে বলছি এই এটা স্পষ্ট ধারণা দিয়ে দিয়েছি, কোনো স্টক যদি ডাবলের উপরে গিয়ে যত ভালোই ডিভিডেন্ড দেখ না কেন, ওই শেয়ারকে কখনো ধরে রাখতে পারবে না। তো উপজেলাটা শেষ করে আপনার ওইটা দেখাবো। ঠিক বলেছেন ভাই, ওই মলম পার্টিদের বউ কেউ কিনবে না। তো এখন এই যে আপনার উপজেলাটা, উপজেলাটা যে জায়গা আছে, এটাতে ঝড় তুফান যা কিছু হোক, কিছুদিন আগে এক, আমি যখন এই যে এইভাবে প্রতিবাদী একটা কণ্ঠে কথা বলছিলাম, একজনে বলে নিজে ধোয়া তুলসী পাতা, যখন বলছে আমি তাকে ব্লক করে দিয়েছি, যে তোমার তুলসী পাতা নিয়ে তুমি থাকো, আমাকে তুলসী পাতা বলতে আসবা না। আমার ভিতরে কি আছে এটা আমার যারা সাপোর্ট, আমার যারা ফলোয়ার আছে, আমার যারা লার্নার আছে, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, তারা জানে আমি কি জিনিস। সুতরাং যার ভিতরে ইমান আছে সেই স্পষ্ট কথা বলতে কখনোই ভয় পায় না। তো এখন উপজেলাটা আপনারা যদি এখানে যে যে রেটে কিনছেন কোনো ভয় নাই, ঠিক আছে? যে যে রেটে কিনছেন কোনো ভয় নাই। আপনাদের জন্য উপজেলার যে ডিভিডেন্ড খাইলেও আপনার এইবার গতবার দিচ্ছে 60%, এবার যা ইপিএস দেখাইছে ও কোম্পানি দেখাইছে এবং যার পজিশন দেখাইছে 100%, 100%ও দেওয়ার সম্ভাবনা খুবই বেশি, দিতে পারে, সক্ষমতা আছে তার। এবং যদি দেয়, এই শেয়ার যদি 300 টাকা নেয়, তারপরেও ডিএসসির মতন ওই ওই ওরাও মানে এটাকে কোনোভাবে কোয়ারি দিতে পারবে না, কারণ তার ফান্ডামেন্টাল রাইট আছে, সে 300-400 টাকা যাওয়ার মতন অবস্থান আছে। জিপি যদি যেতে পারে, ব্যাট বিসি যদি এত উপরে থাকতে পারে, সে পারবে না কেন? তাদের চেয়েও তো 1000 গুণে স্ট্রং শেয়ার। পদ্মা মেঘনা যমুনা যদি 500-1000 টাকা যায়, ওইটা আটকানোর মতন ক্ষমতা নাই, কিন্তু তারপরেও ওগুলো ফেলে রাখছে এক জায়গায়, স্ট্রং শেয়ারগুলো, ওগুলো ডিভিডেন্ড কেন্দ্রিক শেয়ার, ভয়ের কোনো কারণ নাই। তারপরে ইএইচএল এর কথা যিনি বলছেন, ওনাকে আমি ইএইচএল এর বিষয়টাও ক্লিয়ার আপনাদের স্টক দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব, আপনারা বুঝে নেবেন। এই যে ইএইচএল এর কথা বলেন, ইএইচএলটা কোথা থেকে রান করেছে খেয়াল আছে? একদম যদি আমি এই জায়গা থেকে বলি, 70 টাকায় যদি ধরি, 70-71, আরও নিচে আছে, 70 টাকায় ধরেন, বেশ যদি ধরি 70 টাকা থেকে 93 টাকা, এখন 93 টাকাতে যাওয়ার পরে 25% ক্যাশ দিয়েছে। তো এখন এই 70 টাকা থেকে 93 টাকা কত পার্সেন্ট গেইন করেছে সেটা হিসাব করেন, ক্যালকুলেট করেন, আপনারা ক্যালকুলেট করে বিনিয়োগ করেন। তাহলে যারা 70 টাকা কিনছে, কিনে 93 টাকায় ডেলিভারি দিচ্ছে, তাদের কি ওই 25% ক্যাশ খাওয়ার প্রয়োজন আছে? সে তো অলরেডি 70% ক্যাশ এই আপনার মার্কেট গেইনার, ক্যাপিটাল গেইন নিয়েই গেছে, তাহলে 25% দিয়ে সে কি করবে? এখন আপনি যদি ওইখানে গিয়ে 25%-এর আশায় বসে থাকেন, আপনাকে ওই এই 70 টাকার পাবলিক আপনাকে 94-95 টাকা খাওয়াই দিচ্ছে, এবার আপনি 25% খান। আর 25%-এর খাওয়ার পরে যখন এটা 70-72 টাকার দিকে আসবে, 78 টাকার দিকে আসবে, তখন আপনি বলবেন হায় হায়, 25% খায় কি লাভটা হলো? হিসাবটা মিলাইতে পারছেন? আইসিবিটা আমি দেখছি, আইসিবি আইসিবিটা ভাই, আইসিবির ব্যাপারে বলি আপনাকে, একটা স্ট্রং সাপোর্ট লেভেলে আছে। আমার মনে হয়, আমার আমার জায়গা থেকে, যে নীলপ্রিয়া আপু, আমার জায়গা থেকে আমি যদি হইতাম, আমি স্টপ লস নিতাম না, কেননা এটা একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট বসে আছে, ঠিক আছে?
তো আইসিবি যেহেতু সাপোর্ট লেভেলে আছে, এখন আপনি হয়তো এটা তেমন একটা গ্যাপও হয় নাই, বুঝছেন? খেয়াল করেন কথাটা, আপনার আইসিবিটা তেমন একটা গেমলিং হয় নাই, গ্যাপ হয় নাই, কোনো ধরনের ম্যানুপুলেট হয় নাই। সুতরাং আইসিবি নিয়ে আপনাকে টেনশন করার কোনো কারণ নাই। বাজার ঘুরবে, আবারও আপনার রেটটা পেয়ে যাবেন। সুতরাং আইসিবিতে স্টপ লস নেওয়ার মতন অবস্থান আমি দেখি না। আপনার 5 টাকা নেমেছে, 60 টাকা নেমেছে, সমস্যা নাই, বেস ঠিক আছে, সমস্যা নাই। আপনি এই জিনিসগুলো আপনি ধরে রাখবেন। এই যে এখানে যেখানে আছে, ভাই ঘেলের কথা বলছেন, ঘেলের অবস্থা ভিতরগত অবস্থা ভালো না, বুঝছেন? আপনি কত রেটে যদি 18-19 টাকায় কিনে থাকেন তাহলে সমস্যা না, আর 24-25 টাকা যদি কিনে থাকেন তাহলে হয়তো একটু ঝুঁকি আছে, ঠিক আছে? ঘেলের অবস্থা ভালো না। আচ্ছা, তাহলে আপনার আইসিবি নিয়ে কোনো টেনশন নাই, ঠিক আছে? এবার আপনি বলেন, অনেকে কেডিএস যে বলছেন, হ্যাঁ, আমি আপনাদেরকে কেডিএস এর বিশ্লেষণটা অনেকবার বলেছি। এবং 1 মিনিট, আমি একটু ব্যাটারি চার্জার কানেকশনটা লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, শুনেন এবার কেডিএস এর বিষয়টা আপনাদেরকে বলছি। এই কেডিএস, এই যে এখানে যারা আছেন, আমার পুরনো যারা আছেন, এই দেখুন, খেয়াল করেন, আমরা, মনে আছে এই যে টিপু ভাই আছেন বা আরো যারা পুরনো আছেন আমার, যারা আছেন, তো এখন তাদেরকে আহ, বলছি, এই দেখেন, আমি যখন আপনাদেরকে একদম যখন স্টার্টিংয়ে আমরা যখন এই শিক্ষার জায়গাতে আসছিলাম, বলছিলাম যে ভাই কেডিএসটা খুব ভালো অবস্থানে আছে, পজিশন ভালো আছে, 40 টাকা হয়তো বা কালকে থেকে রান করবে। আমাকে এই ইন্ডিকেটরগুলো বলে দিচ্ছে যে এটা কালকে থেকে রান করবে, ঠিক আছে? তখন আপনারা যারা পার্টিসিপেট করেছেন, 40-এ কিনছেন, 41-এ কিনছেন, 42-এ কিনছেন, 43-এ কিনছেন, 45-এ কিনছেন, কেউ ক্ষতিগ্রস্ত নাই। এবং যারা ধরে আছেন তারা তো আরও ভালো অবস্থানে আছেন। এবং যারা কিনা বেচার ভিতরে আছেন তারাও কোনো ক্ষতিগ্রস্ত নাই। এবং এখন যেখানে আছেন সেখানেও কেউ ক্ষতিগ্রস্ত নাই, তাই নয় কি? এখন এখান থেকে যদি আপনার 2 টাকা 3 টাকা পড়ে, তাও ভয় নাই। আবার 2-3 টাকা বাড়লেও আপনাদের ছাড়ারও কোনো আমি দেখছি না, কেননা এটার পজিশনটা খুব ভালো অবস্থানে আছে। এটা আহ, এটাকে কি বলে, এটা ব্রেকআউট করে বেশ ভালো একটা শক্ত অবস্থান নিয়ে নিচ্ছে এই জায়গাটাতে। দেখেন, একান্ত যদি 46-50ও আসে, তারপরও আপনারা এখান থেকে, আমার যুক্তি অনুযায়ী এখান থেকে না বের হওয়াটা, যদি 46 টাকাও আসে, যদি 46 টাকাও আসে, ঠিক আছে, কারণ এটা বেশ ভালো। 46 টাকা আসলেও আপনার কোনো ভয় নাই, ঠিক আছে? কেননা এই দেখেন, এই যে একটা সাপোর্ট, একদম 46 টাকা বরাবর, 46 টাকা পর্যন্ত আপনি ধৈর্য সহকারে থাকবেন, ধৈর্য সহকারে থাকবেন। আজকের এই মানে দুর্দিনে তাকে কিছু ক্ষতি করতে পারে নাই। আইপিডিসিটা এখনো পর্যন্ত আপনি হয়তো ধরেন, একদম সুন্দরভাবে শুনেন কথাটা, ধরেন আপনি আইপিডিসি 23 টাকা কিনছেন, অনেকে কিনেছেন 23 বা 24 টাকা কিনেছেন অনেকে, ঠিক আছে? আইপিডিসিটা ধরেন আপনারা 23-24 টাকা কিনেছেন, ঠিক আছে? এখন এর স্ট্রং বেস কোথায় আপনাদেরকে দেখায় দিই। সেই জায়গা থেকে আশা করছি মার্কেট খারাপ হবে, খারাপ হোক যাই হোক, এই যে এই জোনটা দেখছেন, এই জোনটা, পুরা জোনটা একটা সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে এবং স্ট্রং সাপোর্ট আইপিডিসি। খেয়াল করেন কথাটা। তো এই যে 20 টাকা 90 পয়সা পর্যন্ত আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন, 20 টাকা 90 পয়সা। এবং এই শেয়ারের যে ফান্ডামেন্টাল ভিতরের দিকটা দেখেন, আপনার এই ফান্ডামেন্টাল রাইট সাইডটা দেখেন, তাহলে আরও আপনি মনোবল শক্ত হবে। আমি আপনাদেরকে মনোবল দিয়ে সব দিক থেকে আপনাদেরকে আমি সহযোগিতা করব। আপনারা যেন মানে অরিড না হন, আপনারা যেন আতঙ্কিত না হন, সেই জায়গায় আমি কাজ করব। আইপিডিসি, আমার হিস্ট্রিতে বহু ঘটনা আছে ভাই, বহু জিনিস আমি এই জায়গা থেকে আতঙ্কিত হয়ে, আজ থেকে 15-16 বছর আগে বা 12-13 বছর আগে বা 6-7 বছর আগেও আতঙ্কিত হয়ে যে শেয়ার ছেড়ে দিয়েছি, সেই শেয়ার 3 গুণ 4 গুণ 5 গুণ হয়েছে। তো সেই জায়গা থেকে, আমার যে শক্ত অবস্থান থেকে আপনাদেরকে আমি এই মনোবল দিয়ে আসছি, দিয়ে আসবো। এই দেখেন আইপিডিসির ভিতরগত অবস্থা দেখেন, যে তার অর্থনৈতিক অবস্থা দেখেন, ইপিএস দেখেন, গত বছর সে 12 পয়সা মাইনাস ছিল। তো এই বছর অ্যানুয়ালে, গত বছরের থার্ড কোয়ার্টারে, আচ্ছা অ্যানুয়ালে এসে তার 93 পয়সা প্লাস। তাহলে 93 + 9 কত হলো? 9-3-12, 1 টাকা 2 পয়সা, 1 টাকা 2 পয়সার সাথে আরও 28 পয়সা যোগ করেন, তাহলে 1 টাকা 30 পয়সা, 1 টাকা 30 পয়সা তার ইপিএস। এগুলা ক্যালকুলেট করেন কিভাবে আপনি বিনিয়োগ করবেন, ঠিক আছে? 1 টাকা 30 পয়সা তার ইপিএস, 1 টাকা 30 পয়সা শেয়ার এই জায়গায় আছে। এটা আরও যে উপরে যাবে এতে কোনো সন্দেহ নাই। এখন মার্কেটের চাপ পড়ছে, আপনাদের ভয় পাওয়ার কিছু নাই, এগুলো আবারও উঠবে, ঠিক আছে?
এখন দেখেন এর মানি ফ্লোটা দেখেন, 8 টাকা 53 পয়সা। তার মানে কি, তার কোনো দায় দেনা নাই। এটা যেটা গত বছরের থার্ড কোয়ার্টারে ছিল সেটা মাইনাস ছিল, কিন্তু সেইখান থেকে রিকভারি করে এসে দেখেন অ্যানুয়ালে এসে 6 টাকা 40 পয়সা প্লাস, এরপরে আবার ফার্স্ট কোয়ার্টারে 4 টাকা আহ, 84 পয়সা। আর এই আহ, না, ফার্স্ট কোয়ার্টারে, এটা অ্যানুয়াল ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টার। এবার এই ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টার অ্যানুয়ালের সাথে যোগ করেন, তাহলে কত দাঁড়ায়? তাহলে এই শেয়ারকে আপনি কি দুর্বল মনে করেন? আপনি 20 টাকা 90 পয়সা 80 পয়সা আসলেও আপনার ছাড়া উচিত হবে না, যারা 22-23 টাকায় কিনেছেন বা 24 টাকাও কিনেছেন, ঠিক আছে? এইসব জায়গাগুলো এইসব এইসবগুলোতে আপনারা এই অ্যানালাইসিস দেখবেন না, এই সাপোর্ট কোথায় সাপ্লাই কোথায় এইগুলা দেখবেন না, ঠিক আছে? এইসব স্ট্রং বেস শেয়ারে আপনি সবসময় খেয়াল রাখবেন, এইগুলো মাথায় রাখেন, শিখেন যে সাপোর্ট সাপ্লাই কোনগুলোতে দেখবেন। যদি কোনো দুর্বল শেয়ার কিনে থাকেন, ওই দুর্বল শেয়ারের মধ্যে দেখবেন। যেমন ধরেন এই যে সালভো কেমিক্যালের কথা বলছেন একজনে, আমি এটা দিয়ে এটা আহ, বর্তমান পজিশনে যা কিছু আছে না কেন, তার অর্থনৈতিক দিক থেকে ওই যে আইপিডিসির সাথে এটাকে তুলনা করলে হবে না। আইপিডিসির সাথে আপনার সালভো কেমিক্যাল যদি তুলনা করেন, সেটা কিন্তু ঠিক হবে না। কেননা আইপিডিসি হচ্ছে অনেক উচ্চমানের শেয়ার, ঠিক আছে? আইপিডিসি আর সালভো দুইটা এক জিনিস না। এটার ফান্ডামেন্টালটা দেখাচ্ছি। এইটার এখন যে জায়গায় একটা সাপোর্ট ক্রিয়েট হয়ে আছে, কিন্তু এটা যদি মার্কেট যদি ইয়ে করে, তাহলে হয়তো বা আরও নিচেও আসতে পারে। কোথায় আসতে পারে সেই যে জায়গাটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখন এটার যদি স্ট্রং সাপোর্ট ধরেন, তাহলে হচ্ছে 28 টাকা 20 পয়সা, ঠিক আছে? আর এখানে একটা নর্মাল সাপোর্ট ক্রিয়েট করে, মানে এটা দুর্বল, এটা দুর্বল। তো এখন নিচের জায়গাটা হচ্ছে 28 টাকা 20-30 পয়সার দিকে আপনি একটা স্ট্রং, আর একটু যদি মানে ইয়ে ধরি, তাহলে 27 টাকা 30 পয়সা। এই দিক থেকে যাবে না, নামবে না। বাজার যদি আরও ফল করে, তাহলে এই দিকে চলে আসবে, ঠিক আছে? এখন আইপিডিসি যদি আপনার আরও 2 টাকা কমে, আপনার ভয়ের কিছু নাই, কেননা ওর ফান্ডামেন্টাল স্ট্রং আছে, বাজার ঠিক হবে, সে আবার উঠে যাবে। এই এই যে এই বেসিক বিষয়গুলো, এই যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এইগুলো আপনাদেরকে অবশ্যই কাউন্ট করতে হবে। আপনার যে এই যে বললাম যে উপজেলা বা কেডিএস বা আচ্ছা, এসপিসিএল দেখাই, এসপিসিএল, ঠিক আছে? এসপিসিএলটাও একটা জায়গা যেখানে আছে, ধরে আছে, বেশ ভালো জায়গায় ধরে আছে। এখন এইটাকে আপনি যদি টলারেবল বলেন, আপনার 45 টাকা পর্যন্ত আসলেও আপনাদের ভয় নাই, 45 টাকা পর্যন্ত আসলেও ভয় নাই। এখানে একটা সাপোর্ট আছে, এই যে 70 যে পয়সাটা আছে, যে জায়গাটা আছে, এখানে একটা সাপোর্ট আছে। আমি যদি আরেকটু প্রিভিয়াস হিস্ট্রিতে চলে যাই, আরও অনেক পিছনে, আপনারা জানেন যে এই এই এসপিসিএল এর ঘটনা জানেন, যে যে সময় নতুন মার্কেটে আইপিওতে আসছিল, তখন তখন এই শেয়ারটা 35 টাকার ঘরে ঘোরাঘুরি করছিল। সে 35 টাকা থেকে 330 টাকা পর্যন্ত তখন এটাকে প্লে করা হয়েছিল। দেখেন উপরে অনেক জায়গা ফাঁকা, এই জায়গাটা উপরে আপনার, এইসব জায়গায় বিনিয়োগ করে যদি আপনারা ভয় পান, তাহলে কি বলবো আর? এইসব শেয়ারের মতন জায়গায় যদি আপনারা বিনিয়োগ করে ভয় পান, এটা যদি 45 টাকাও আসে, আপনাদের ভয়ের কারণে এটা আবার যখন ধরবে, তখন ধাম করে 60 70 80 টাকা নিয়ে যাবে। এই জাতীয় শেয়ার, এগুলো ভালো শেয়ার, ঠিক আছে? তো এগুলোতে সাপোর্ট লেভেলের চেয়েও সবচেয়ে ফান্ডামেন্টাল রাইট যখন থাকবে, তখন এগুলো সাপোর্ট লেভেল একটু নিচে আসলেও আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। এই যে আফতা বটর কথা বলি, আফতা বটো তো ওই যে তাদের টাকা ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট করার একটু দেরি হওয়ার কারণে তাকে জেটে পাঠাইছে, কিন্তু এটা কিন্তু জেটে যাওয়ার শেয়ারও না। তাদের হয়তো ওই যে ব্যাংকিং সিস্টেমে কিছু প্রবলেমের কারণে তারা জেটে গেছে। এই যে দেখেন আফতা বটো, আমি 35 টাকা, এখন 35-এর পরে 34-33 আসলে ভয়ের কিছু নাই রে ভাই। আফতা বটর মতো শেয়ার এইসব জায়গাতে আপনারা ঝড় তুফান যা কিছু হবে, আপনাদের কোনো ভয়ের কারণ নাই। আমি আপনাদেরকে যে যে জায়গায় অভয় দেওয়ার, সেই জায়গায় অভয় দেব, যেখানে আপনাদেরকে সতর্ক করা, সেই জায়গায় সতর্ক করব। আপনারা যেন বুঝে শুনে আমার সাথে থাকবেন, এবং এই যে সিস্টেমগুলো দেখিয়ে দেবো সেইভাবে কাজ করবেন, আপনাদের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। বুঝাতে পারছি আপনাদের ক্লিয়ার বিষয়গুলো? 1 টাকা 2 টাকা নামবে। আমি একটা ইতিহাস বলি, একটা শেয়ার ইন্স্যুরেন্সের, এটা আরও 4-5-7 বছর আগের ঘটনা। একটা ইন্স্যুরেন্সের 22 টাকা কিনিয়েছিলাম, আমার নামটা মনে আসছে না এখন, মানে আছে কিন্তু মুখে আসতেছে না। তো 22 টাকার পরে যখন 17 টাকা কিনেছিলাম, 17 টাকা নেমেছিল, তখন আতঙ্কিত হয়ে গেছে। আমার এক ফ্রেন্ড, মানে আমার এক
রিলেটিভকে বলেছিলাম এটা এই রেটে কিনেন, ধরে রাখেন একটা সময় বেশ আহ, ভালো অবস্থানে যাবে। তো উনি কি করছে, আতঙ্কিত হয়ে শেয়ারটা বিক্রি করছে 18 টাকা পর্যন্ত, 22 টাকা থেকে 18 আসার পরে ভয় পেয়ে গেছে। বিশ্বাস করবেন না, ওই শেয়ারটা ওই 18 টাকা থেকে সম্ভবত 54 না 55 টাকা পর্যন্ত উঠেছে। চিন্তা করে দেখছেন? এই যে লঙ্কা বাংলা নিয়ে আপনি টেনশন করছেন, লঙ্কা বাংলার কোনো টেনশন নাই, যেখানে আছে বাজারটাকে দাঁড়াইতে দেন। এবং লঙ্কা বাংলাটা, পানি তো লঙ্কা বাংলাটা যখন বাজার ঠিক হবে এবং ফাইন্যান্স সেক্টরের যখন প্লে আসবে, সেটা আসবে কখন আমি বলে দিই। ইন্স্যুরেন্স সেক্টর, ফাইন্যান্স সেক্টর কখন আসবে আপনাদেরকে বলে দিই। ফাইন্যান্স সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টরটা এটা হচ্ছে আসবে নভেম্বরের লাস্ট উইক থেকে বা নভেম্বরের শেষের দিকে, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে। এই যে লঙ্কা বাংলা এই চিত্র যদি আপনি এই রেটে দেখেন, এর থেকে যদি দ্বিগুণ দামে না দেখছেন তখন বলবেন। ঠিক আছে, ধৈর্য রাখেন, 6 মাস বসে থাকেন না রে ভাই। আপনি 6 মাসে যদি আপনার এই জায়গা থেকে একটা বড় অঙ্কের অ্যামাউন্ট আসে, তা ভয় লাফালাফি করে কী লাভ। তারপরে টেক্সটাইলের কথা আমি কয়েকদিন যাবত ইঙ্গিত দিচ্ছি। তো টেক্সটাইলের ব্যাপারে আপনাদেরকে কয়েকদিন যাবত ইঙ্গিত দিয়ে আসছিলাম না, যে ভাই টেক্সটাইলটা একটু একটু মুভমেন্টে আসতেছে, টেক্সটাইলটা অক্টোবরে দেখবেন যে প্লে করবে। এবং যদি আপনাদের স্মরণ থাকে, আপনাদের যদি মনে থাকে, টেক্সটাইলের কথা আরও 2-3 মাস আগে যখন আপনারা বারবার টেক্সটাইলের কথা বলতেছিলেন, আমি কিন্তু অনীহা প্রকাশ করেছি। কেননা টেক্সটাইলের দু একটা যদি একটু মুভমেন্ট থাকে, সেই মুভমেন্ট না, সে মূল মুভমেন্টটা আসবে আগামী মাসে দেখবেন। আপনারা তো থিম ধরতে পারেন না, সেই থিম ধরে দেখায় দেখায় দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, এই যে দেখেন টেক্সটাইলটা ডাউন প্যাটার্নে আছে, কিন্তু এই যে হিস্টোগ্রামের বারের দিকে তাকিয়ে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে হিস্টোগ্রামের বারটা দেখেন, রেড থেকে আস্তে 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 হালকা হয়ে আসছে। এই যে টেক্সটাইল যে পজিশন নিচ্ছে, আগামী অক্টোবর মাসে এই টেক্সটাইলের প্রাইসগুলো ফলো আপ করে রাখবেন। ঠিক আছে, এই যে আমি আজকে কয়েকদিন যাবৎ টেক্সটাইলের কিছু কিছু স্টকের আপডেট দিচ্ছি, যেগুলো ফান্ডামেন্টাল স্ট্রং, রাইট। এবং এটাও বলি, যখন টেক্সটাইল মুভমেন্ট আসবে, আপনার যে দুর্বল শেয়ারটা আছে, যেটা ওই যে ফ্যামিলি টেক্সের কথা বলতেছিলেন না, ওই ফ্যামিলি টেক্সটাও অন্তত 2-1 টাকা গ্যাপ দেবে। ওই যে এটা কি বলতেছে আরও যে আছে, ফ্যামিলি টেক্সের পরে আরেকটা আমি কানাটেক্স বলি আর কি, ওই যে সিএনএ টেক্স, ওইটা কানাটেক্স বলছি। তো ওই সিএনএ টেক্সটাও আপনার 8-1 টাকা গ্যাপ আসবে। তাহলে এই যে আপনাকে যে আমি আগাম যেগুলো মার্কেট সিন থেকে যদি বলি, এর প্রিভিয়াস যেগুলো বলে আসছি, যে আইটি সেক্টর বলেন, লাইফ সেক্টর বলেন, পাওয়ার সেক্টর বলেন, প্রত্যেকটা কি রানিং প্লে করে গেছে না? আবার যখন মার্কেট ঠিক হবে দেখবেন যে আমার যে বার্তাগুলো দিচ্ছি, এগুলো দেখবেন কিভাবে কি হয়ে যায়, বুঝছেন? কনফিডেন্সমেন্টের কথা ওই একই জায়গায়, কনফিডেন্টলি ধরে রাখেন, প্রফিট দিবে। ভয়ের কোনো কারণ নাই, আতঙ্কের কোনো কারণ নাই। 1-2 টাকা 3 টাকা এদিক সেদিক হবে, ওইসবের জন্য এইসব এই অ্যানালাইসিসের প্রয়োজন হয় না। ঠিক আছে, এগুলো হয় দুর্বল শেয়ারগুলোর জন্য, যে সাপোর্ট ভেঙে গেলে কোথায় নামবে, ওইগুলার আপনার কনফিডেন্সের সাপোর্ট ভেঙে গিয়ে যদি আরও 2 টাকাও নামে, আপনার জায়গাটা বাজার ঠিক হইতে দেরি হবে, আপনার জায়গা ফিরে যেতে দেরি হবে না। এই যে নীলপ্রিয়া আপু খুব চমৎকার একজন বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। উনি উপরে বেচছেন, নিচে, উপরে বেচবেন, নিচে কিনবেন, এটাই হচ্ছে ব্যবসা। আর আপনার উপরে কিনে এরপরে বলবেন যে আমি কোটিপতি হব, আপনাকে মলম পাটির খপ্পরে পড়বেন, তাহলে তো এটা ব্যবসা হইল না। আপনি নিচে কিনছেন, উপরে গেছে, আপনি বিক্রি করবেন, উপরে বিক্রি করবেন, নিচে কিনবেন, চমৎকার ব্যবসা। আর আপনি উপরে কিনে আপনি যদি ক্যালকুলেশন না করেন, আপনি কোম্পানির ভিতরের কত জিনিসগুলো না দেখেন, আপনি যদি উপরে গিয়ে কিনে ধরা খান, তাহলে তো মার্কেটকে দোষ দিয়ে লাভ নাই। তো অনেক সময় হয়ে গেছে, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। ইনশাল্লাহ আগামীকালকে আবারও আপনাদের স্টক এবং এই যে বিষয়বস্তুগুলো, আজকের আমার লাইভের সবচেয়ে বেশি আলোচনা ছিল একটা প্রতিবাদী কণ্ঠ। সেই প্রতিবাদী কণ্ঠটা মার্কেট মেকারদের অযাচিত কারণে এই কথাগুলো ভিতর থেকে আমার কষ্ট না, আপনাদের সমষ্টিগত কষ্ট নিয়ে আমি কথাটা বলেছি, সমষ্টিগত কষ্টগুলো নিয়ে, আপনাদের পক্ষ নিয়ে আমি কথা বলেছি। আমি ভালো আছি দেখে আপনাদের পক্ষে কথা বলবো না, আমার নিজের স্বার্থে কথা বলবো, সেই ধরনের
সবসময় সেলফিশ মানুষ আমি না। আমি সবসময় প্রতিবাদ করি আমার দেশের জন্য, আমার জনগণের জন্য, আমার দেশের মাটির জন্য। আমি যেটার অন্যায়ের বিরুদ্ধে আমার সবসময় প্রতিবাদী আওয়াজ থাকবেই। আপনাদের সকলের দোয়া চাই, আপনাদের সকলের ভালোবাসা চাই, আর কিছু আমার চাওয়ার পাওয়ার নাই। এই জায়গাতে শুধু আপনাদের জন্য আমি সব সময় পাশে থাকবো, কাছে থাকবো। ওই মলম পার্টির মতন মার্কেট পতন হবে আর গর্তে ঢুকবো না, ওই ধরনের রাসেল না। অন্তত আজকের বক্তব্যে আপনারা এটা স্পষ্ট বুঝে গেছেন যে আমি কোন জায়গা থেকে আপনাদের সাথে কথা বলছি, আপনাদের সাথে কাজ করছি। ঠিক আছে, সবাই দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং এখান থেকে বাছাই করে যেগুলো ভালো পজিটিভ থাকবে আপনাদেরকে আমি ভিডিওতে উপহার দেব, বিশ্লেষণ করে দেব, আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।